পর্ব ১ সাইমন সিরিজ ৪ জমাট অন্ধকার। এই জমাট অন্ধকারে সোলো সাগরের কাল বুক চিরে তীব্র বেগে এগিয়ে চলেছে একটি বোট। উপরে তারার দিকে চেয়ে দিক নির্ণয় করছে ড্রাইভার। শেডে ঢাকা একটি ম্লান আলোর সামনে রাখা মানচিত্র দেখে ড্রাইভারকে মাঝে মাঝে পথের নির্দেশ দিচ্ছেন আহমদ মুসা। আহমদ মুসার চোখে ইনফ্রারেড গগলস। একসময় আহমদ মুসা মানচিত্র থেকে মুখ তুলল। দুটি হাত উপরে তুলে আড়ামোড়া ভেঙে আহমদ মুসা চেয়ারে গা এলিয়ে দিলেন। চেয়ারে মাথাটা ঠেকাতেই যন্ত্রণায় আহমদ মুসার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এল। আহত মাথাটার কথা ভুলেই গিয়েছিলেন আহমদ মুসা। আহত মাথাটার কথা মনে পড়ার সাথে সাথে কাগায়নের চিত্র ভেসে উঠল আহমদ মুসার চোখে। প্রশান্তির নিঃশ্বাস বেরিয়ে এল বুক থেকে। সমস্ত মুসলমানদের সবচেয়ে বিপদপূর্ণ উত্তর মিন্দানাও অঞ্চলের গুরুত্বপূর্ণ কাগায়ান দখলে আসায় অনেক সুবিধা হয়েছে। প্রায় ১.৫ লাখের মতো মুসলমান তাদের হারানো বাস্তুভিটায় ফিরে যেতে পারবে। একটি খোঁচা এসে লাগল আহমদ মুসার মনে। দেশের বাইরে থেকে আসা খ্রিস্টানরা যারা মুসলমানদের সহায় সম্পদ দখল করে বসে আছে, তারা তাহলে যাবে কোথায়? কুঞ্চিত হয়ে উঠল আহমদ মুসার ভ্রুযুগল। ভাবলেন আহমদ মুসা, ওদরের ওপর কোনো অবিচার করা যাবে না। তবে যারা ভূমি দখলের রাজনীতি নিয়ে মিন্দানাও এসেছে, তাদেরকে অবশ্যই মিন্দানাও ছাড়তে হবে। আর যারা দেশের অনুগত নাগরিক হিসাবে বাস করতে চায়, তাদের যোগ্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ওরা আমাদের ভাই না হোক, আল্লাহর বান্দা তো বটে। ওরা চিরদিনই পথ ভুলে থাকবে, একথা কে বলতে পারে? ওদের হৃদয় জয় করার, ওদের সামনে সত্য তুলে ধরার এই তো সময়। বিজিতের ওপর প্রতিশোধ না নিয়ে ওদের চিরতরে ভাই করে নেয়াই তো আমাদের কাজ, আমাদের ধর্ম। সামনের আকাশ থেকে এক বিরাট নক্ষত্রের পতন হল। আলোর এক বিরাট গুচ্ছ নিয়ে তা নেমে এসে সোলো সাগরের অন্ধকার বুকে কোথায় যেন হারিয়ে গেল। আহমদ মুসা চোখ থেকে ইনফ্রারেড গগলসটি খুলে বাঁ হাতে রেখে ডান হাতে চোখ দুটি একটু রগড়ে তারকাখচিত আকাশের দিকে চোখ তুললেন। আদম সুরত গুলিয়ে পড়েছে পশ্চিম আকাশে। দীর্ঘ ছায়াপথটি সোলো সাগর পার হয়ে যেন মালয়েশিয়ার মাথার ওপর গিয়ে ঝুলে আছে। আকাশ থেকে চোখ নামাতে পারলেন না আহমদ মুসা। অদ্ভুত প্রশান্তি আছে স্নিগ্ধ তারার আলোর সজ্জিত ওই নীরব আকাশে। পৃথিবীর কোন দুঃখবেদনা আর সীমার পীড়ন সেখানে নেই। আহমদ মুসার অশরীরী চোখ ছুটে চলল এক তারার জগৎ পেরিয়ে আর এক তারার জগতে। সেখান থেকে আরও ওপরে আর এক তারার জগতে। কিন্তু শেষ নেই এ যাত্রার, শেষ নেই ভয়াবহ নীরবতা ঢাকা ওই মহাশূন্যের। কোথায় সেই সিদরাতুল মুনতাহা, আর কত দূরে? মহানবীর বুরাক নেই, পথপ্রদর্শক জিবরাইলও তো নেই। এ মরজগতে এ জিজ্ঞাসার জবাবও তাই আর নেই। অপরিসীম ক্লান্তি নিয়ে আহমদ মুসার চোখ দুটি ফিরে এল মর্তের কঠিন মাটিতে। আহমদ মুসা বাঁ হাতে রাখা ভাঙ্গা গগলসটি ডান হাতে নিয়ে পড়তে যাবেন, এমন সময় বোটের ড্রাইভার নূর আবদুল্লাহ বলল, জনাব, মনে হচ্ছে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। নূর আবদুল্লাহর দৃষ্টি সামনে নিবদ্ধ। তার কণ্ঠে উদ্বেগ। নূর আবদুল্লাহ মোটর বোটের গতি ডেড স্লো করে দিয়েছে। সামনের জমাট অন্ধকারটি একদম সামনে এসে গেছে। আহমদ মুসা সেটা ভালো করে নিরীক্ষণ করে বললেন, বোটের মুখ উপকূলের দিকে ঘুরিয়ে নাও আবদুল্লাহ। কামানের পাশে দাঁড়ানো আবু ও সেলিমকে বললেন, দুটো কামানের মুখই দক্ষিণ দিকে ঘুরিয়ে রাখ এবং তৈরি থাক। নূর আবদুল্লাহ নিমেষে বোটের মুখ উপকূলের দিকে ঘুরিয়ে নিল। কিন্তু সঙ্গে সঙ্গেই সামনের সেই জমাট অন্ধকারের বুক থেকে আলোর বন্যা ছুটে এল। তীব্র সার্চ লাইটের আলোতে উজ্জ্বল হয়ে উঠল চারিদিক। আহমদ মুসা আলোর উৎসের দিকে একবার চেয়েই নির্দেশ দিলেন ফায়ার। আবু ও সেলিমের কামান দুটো গর্জন করে উঠল। প্রবল এক ঝাঁকুনি দিয়ে উঠল বোট। নির্ভুল নিশানা। অন্ধকারের সেই কাল জীবটির রক্তচক্ষু উড়ে গেল।
আবার আঁধারে ঢেকে গেল চারদিক। কিন্তু সঙ্গে সঙ্গে পূর্ব, পশ্চিম ও উত্তর এই ৩ দিক থেকে জ্বলে উঠল আরও ৩টি সার্চ লাইট। সেই সাথে ডেক মাইকে এক বিরাট গলা শোনা গেল, পালাবার পথ নেই মূসা, চারদিক থেকে ৪টা জাহাজ ঘিরে ফেলেছে। আত্মসমর্পণ করলে খুশি হব। আহমদ মূসা মুখ ঘুরিয়ে একবার ৪টি জাহাজেরই অবস্থান দেখে নিলেন। দক্ষিণ এবং পূর্বে দাঁড়ানো জাহাজ দুটির ফাঁক দিয়ে কাল জমাট অন্ধকার দেখা যাচ্ছে। ওটা উপকূল। আহমদ মূসার ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো হাসি। তারপর হামাগুড়ি দিয়ে স্টিয়ারিং হুইলের দিকে এগুতে এগুতে বললেন, নূর আবদুল্লাহ, তুমি একটু সরে বসো। নূর আবদুল্লাহ পাশের সিটে সরে গেল। আহমদ মূসা স্টিয়ারিং হুইল ধরে বসলেন সিটে। সিটে জুৎসিভাবে বসতে গিয়ে মাথাটা আবার ঠোকা লাগল চেয়ারের সাথে। যন্ত্রণায় মাথাটা টনটন করে উঠল। দাঁতে দাঁত চেপে যন্ত্রণাটা হজম করলেন তিনি। তারপর পকেট থেকে ডিম্বাকৃতি একটি জিনিস বের করে হাতে নিলেন। বাঁ হাতে ধরা স্টিয়ারিং হুইল। বোটের ইঞ্জিন বন্ধ ছিল। চাবি ঘুরিয়ে স্টার্ট দিলেন। দক্ষিণ পূর্ব কোণে বোটের মাথা ঘুরিয়ে নিলেন। দূরের অন্ধকারের দিকে চেয়ে মনে মনে হিসেব করলেন, উপকূল ২ মাইলের বেশি হবে না। আহমদ মূসা একটু ভাবলেন, তারপর বললেন, প্রিয় সাথীরা, চোখ বন্ধ করে দৌড় দেয়ার মতো করে আমাদের সামনে এগুতে হবে। অতত্রব সাবধান থাকবে। কথা শেষ করার সাথে সাথে আহমদ মূসার ডান হাত বিদ্যুৎ গতিতে ওপরে উঠল। একটি ডিম্বাকৃতি বস্তু তীব্র গতিতে ছুটে গিয়ে প্রায় ৫০ গজ দূরে বিস্ফোরিত হল। ধোঁয়ার এক পাহাড় সৃষ্টি হল। বোটাটি তীব্র এক ঝাঁকুনি দিয়ে তীর বেগে ছুটে চলল সামনে। জমাট ধোঁয়ার মধ্য দিয়ে বোট এগিয়ে চলেছে। চারদিকে ধোঁয়ার দেয়াল। কিছুই দেখা যায় না। মেশিনগান আর কামানের গর্জন শোনা গেল। বোটের মাথা দক্ষিণ পূর্ব কোণে ঘুরিয়ে নেবার পর আহমদ মূসা স্টিয়ারিং হুইল যেভাবে ধরেছিল সেভাবেই কঠিন হাতে ধরে রেখেছেন। একটি কামানের গোলা এসে বোটের গা ছুঁয়ে পেছনে পড়ল। বোটটি লাফিয়ে উঠে ছিটকে পড়ল সামনে। আহমদ মূসা স্টিয়ারিং হুইলের ওপর ঝুঁকে পড়ে বসেছিলেন। হাত তাঁর বিন্দুমাত্র কাঁপল না। স্থির হয়ে আবার ছুটে চলল বোট। স্পিডোমিটারের কাঁটা ৯০-এ দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মেশিনগান ও কামান দাগার শব্দ এবার পেছন থেকে আসছে। আহমদ মূসা অনুভব করলেন জাহাজের বেষ্টনী তিনি পার হয়েছেন। উপকূলে ধাক্কা এড়াবার জন্য বোটের মুখ ডান দিকে ঘোরাতে গেলেই ৪-৫ গজ দূরে সামনে আরেকটি গোলা এসে বিস্ফোরিত হল। আহমদ মূসা তাড়াতাড়ি বোটের মাথা আবার বাম দিকে ঘুরালেন। পুনরায় বোটের মাথা ডান দিকে ঘুরাতে যাবেন, এমন সময় বোটটি প্রবল ঝাঁকুনি খেয়ে কিসের ওপর যেন উঠে গেল। আহমদ মূসা স্টিয়ারিং হুইলের ওপর মুখ থুবড়ে পড়লেন। জ্ঞান হারালেন। নূর আবদুল্লাহ সহ অন্য ৬ জন ক্রু বোটের পাটাতনের ওপর শুয়েছিল। তারা গড়াগড়ি খেল। ছোটখাট আঘাত পেলেও মারাত্মক কোনো ক্ষতি হল না তাদের। আল্লাহর অসীম রহমত, খাড়া উপকূলে ধাক্কা না খেয়ে বোটটি সমতল উপকূলের একটি চড়ে উঠে এসেছে। পেছনে দেখা গেল বিশাল ৩টি রক্তচক্ষু উপকূলের দিকে ছুটে আসছে। দূর থেকে ছুটে আসা আলোর রেখা ইতিমধ্যেই সাদা বালুর ওপর আলোর আলপনা সৃষ্টি করেছে। কয়েক মিনিটের মধ্যেই ওরা উপকূলে এসে পৌঁছবে। নূর আবদুল্লাহ ইতিমধ্যেই সংজ্ঞাহীন আহমদ মূসাকে পাটাতনের ওপর শুইয়ে দিয়েছে। কপালের এক জায়গা কেটে গেছে। সারাটা মুখ তাঁর রক্তে ভেজা। মাথার পুরনো ব্যান্ডেজটিও রক্তে ভিজে উঠেছে। সে আহত জায়গা থেকেও আবার নতুন করে রক্ত ঝরতে শুরু করেছে। নূর আবদুল্লাহ পেছনে তাকিয়ে দেখল ছুটে আসা হেডলাইট ৩টি উপকূল থেকে বেশি দূরে নয়। চর আলোকিত হয়ে উঠেছে। বোটের ওপর নিজের ছায়াও দেখতে পেল নূর আবদুল্লাহ। আর এক মুহূর্ত এখানে থাকা চলে না, নূর আবদুল্লাহ সিদ্ধান্ত নিল।
সামনে তাকিয়ে দেখল চরের পরেই বনের কাল রেখা। নূর আবদুল্লাহ সাথীদের দিকে চেয়ে দ্রুত বলল, গুলির বাক্স, বন্দুক আর খাবার নিয়ে তোমরা সামনে জঙ্গলের দিকে ছুটে যাও। মুসা ভাইয়ের ব্যাগ একজন নাও। বলে সে নিজে আহমদ মুসার সংজ্ঞাহীন দেহ ঘাড়ে তুলে নিল। নূর আবদুল্লাহ দেখল সাথীরা সামনে অনেক দূর ছুটে গেছে, কিন্তু নরম বালুর ওপর দিয়ে সে খুব জোরে ছুটতে পারছে না। তাছাড়া সে ভয় করেছে, বেশি ঝাঁকুনি লাগলে আহত সংজ্ঞাহীন আহমদ মুসার আরও ক্ষতি হবে। সুতরাং সে ঝাঁকুনির সৃষ্টি না হয় এমন সাবধানে দ্রুত পা ফেলে সামনে এগুচ্ছে। চরের মাঝখানে এসে গেছে নূর আবদুল্লাহ। হঠাৎ এ সময় পেছন থেকে গুলির শব্দ ভেসে আসতে লাগল। তার সাথে গর্জন করে উঠল কামানো। বন প্রায় সামনে এসে গেছে। নূর আবদুল্লাহ তাঁর পা দুটোকে দ্রুততর করে তুলল। হঠাৎ একটি গুলি এসে নূর আবদুল্লাহর উরুতে বিদ্ধ হল। হুন্ডি খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল নূর আবদুল্লাহ। বালিতে মুখ কুঁজে গেছে তার। মুহূর্ত খানেক সে নিশ্চলভাবে মুখ কুঁজে পড়ে রইল। তারপর মুখ তুলল সে। ডান হাত দিয়ে মুখ চোখ থেকে বালি সরিয়ে ফেলে সামনে তাকিয়ে দেখল, হাত দুই দূরে আহমদ মুসার সংজ্ঞাহীন দেহ পড়ে আছে। উঠতে চেষ্টা করল নূর আবদুল্লাহ, পারল না। ডান পাটা যেন পাথর হয়ে গেছে। বৃষ্টির মতো গুলি ছুটে আসছে জাহাজের দিক থেকে। নূর আবদুল্লাহ চিন্তা করল, জাহাজ থেকে বোট নামিয়ে এখানে পৌঁছতে এখনও কিছুটা দেরি আছে ওদের। এই সময়টা এভাবে ওরা গুলি বৃষ্টি করে আমাদের সরে যাবার পথ রোধ করতে চায়। আর এই সময়টুকুর সদ্ব্যবহার করে যদি আমরা আহমদ মুসাকে নিরাপদ করতে না পারি, তাহলে ওদের হাত থেকে আহমদ মুসাকে রক্ষা করা যাবে না। নূর আবদুল্লাহ সামনে তাকিয়ে দেখল তার সাথীরা বন প্রান্তে পৌঁছে গেছে। তাদের ডাকার জন্য সে নির্দিষ্ট নিয়মে এক তীক্ষ্ণ শীষ দিয়ে উঠল। মাত্র মুহূর্তকাল, তারপরেই দেখা গেল গুলি বৃষ্টি উপেক্ষা করে পাঁচজনই ছুটে আসছে। তারা এসে পৌঁছতেই নূর আবদুল্লাহ তাদের বলল, এক মুহূর্ত বিলম্ব নয়, তোমাদের দুজন আহমদ মুসাকে নাও, আর তিনজন প্রাচীরের মতো তাদের আড়াল করে সামনে এগিয়ে যাও। মনে রেখো, জাম্বুয়াঙ্গ এখান থেকে বেশি দূরে নয়। একবার জঙ্গলে ঢুকতে পারলেই নিরাপদ হওয়া যাবে। পিসিডার ভয়ে ওরা এই রাত্রে অন্তত জঙ্গলে ঢুকবার সাহস পাবে না। যাও, দেরি করো না। পাঁচজনের একজন কাসেম নূর বলল, কিন্তু আবদুল্লাহ ভাই আপনি? নূর আবদুল্লাহ বলল, আমার কথা চিন্তা করো না, জঙ্গল পর্যন্ত পৌঁছতে পারব আমি। তোমরা যাও, আমি আসছি। আহমদ মুসাকে নিয়ে ওরা চলল। নূর আবদুল্লাহ কনুই ও বাঁ হাঁটুর ওপর ভর করে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল সামনে। সামনে তখন গুলি ও গোলাবৃষ্টি চলছে। আশেপাশে নরম বালির বুকে ওগুলো এসে বিদ্ধ হচ্ছে। মাঝে মাঝে কামানের গোলা বিস্ফোরিত হয়ে বিরাট ক্ষতের সৃষ্টি করছে নরম মাটির মসৃণ বুকে। অরণ্যের গভীর রাত। লাখো দ্বীপ জ্বলা কালো আকাশের নিচে রাতের কালো চাদর মুড়ি দিয়ে কালো বন যেন গভীর ঘুমে মগ্ন। সেই কালো বনের আড়ালে ততোধিক কালো অন্ধকারে দাঁড়িয়ে একটা মসজিদ। মসজিদের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি অপ্রশস্ত নদী। মসজিদের প্রশস্ত আঙিনা থেকে এক বাঁধানো ঘাট নদীর পানিতে নেমে গেছে। ঘাটটি ভাঙা, কোন কালের এক পাকা ঘাটের অস্তিত্ব টিকে আছে মাত্র। ঘাটে বাঁধা আছে দুটি স্পিড বোট, দুটি করে চারটি কামান পাতা। ছোট নদীটি দুপারের গাছগাছড়ায় প্রায় ঢেকে আছে। ওপর থেকে মনেই হয় না কোন নদীর অস্তিত্ব আছে এখানে। মসজিদ ঘিরে একটি জনবস্তি পশ্চিম দিকে এগিয়ে গেছে কয়েক মাইল। নদীর পূর্ব পাড়েও আরেকটি অনুরূপ জনবস্তি। এটিও পূর্বদিকে কয়েক মাইল পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। বনের মধ্যেই মাঝে মাঝে উন্মুক্ত তৃণক্ষেত্র ও শস্যের মাঠ। এই নদী ধরে আরও উত্তরে এগুলে জাম্বুয়াঙ্গ প্রদেশের উত্তরে দাঁড়ানো পাহাড় পর্যন্ত আরও এ ধরনের বেশ কয়টি জনপদ পাওয়া যাবে।
সবগুলোই মুসলিম অধ্যুষিত। ফিলিপিনো সরকারের হিসাবের খাতায় কিন্তু এদের নাম নেই। জাম্বুয়াঙ্গো সিটি সমেত পূর্ব ও পশ্চিম জাম্বুয়াঙ্গোর মোট লোক সংখ্যার শতকরা মাত্র 12 জন মুসলমান। এইভাবেই সংখ্যাগুরু মুসলমান তাদের হাতে সংখ্যালঘু জাতিতে পরিণত হচ্ছে। মিন্দানাও এর মুসলমানদের সংখ্যা যেখানে আজ 60 লাখেরও বেশি, সেখানে আজ তারা পৃথিবীকে জানাচ্ছে মুসলমানদের সংখ্যা 18 লাখের বেশি নয়। খ্রিস্টানদের সংখ্যা বেশি করে দেখানোর জন্য কি প্রাণান্ত কৌশল তাদের! এই জনপদের নাম মাকদুম আল খেরুদ্দিন। জাম্বুয়াঙ্গো প্রদেশের এটা অন্যতম শক্তিশালী পিসিডা ঘাঁটি। বিখ্যাত আরবীয় ধর্ম প্রচারক দরবেশ খয়রুদ্দিনের নাম অনুসারে এই জনপদের নাম হয়েছে। মসজিদটি মাকদুম খয়রুদ্দিনের মসজিদ নামে পরিচিত। মাত্র কয়েক মাস আগে ফিলিপিনের কুক্ল্যাক্স ক্ল্যান বাহিনী এই জনপদে হামলা চালায়। তাদের বর্বর হামলায় মসজিদও ক্ষতিগ্রস্ত হয়। গোটা জনপদ পুড়িয়ে ফেলা হয়। কিন্তু সেদিন আজ আর নেই। আহমদ মুসার পরিকল্পনা এবং এহসান সাবরীর তৎপরতায় পিসিডার শক্তি আজ শতগুণে বৃদ্ধি পেয়েছে। কুক্ল্যাক্স ক্ল্যান চক্র সবখান থেকে বিতাড়িত হয়েছে। আজ তারা গিয়ে আশ্রয় নিয়েছে রাজধানী জাম্বুয়াঙ্গো। পিসিডার এক শক্তিশালী ঘাঁটি হিসাবে মাকদুম খয়রুদ্দিন জনপদ আবার আজ নতুনভাবে গড়ে উঠেছে। অর্ধ ডজনের মতো বিমান বিধ্বংসী কামানও রয়েছে এখন এই জনপদে। এখান থেকে 20 মাইল পূর্বে জাম্বুয়াঙ্গো সিটি থেকে 5 মাইল পশ্চিমে জাম্বুয়াঙ্গো প্রদেশের প্রধান পিসিডা ঘাঁটি লেনাডেলে এহসান সবরি থাকেন। তখন রাত কতটা কে জানে? পূর্ব দিগন্তের আদম সুরত পশ্চিম আকাশে গড়িয়ে পড়েছে। মসজিদের পশ্চিম পাশে কাঠের একটি সুন্দর বাড়ি। টিনের চালা দেয়া শক্ত সমর্থ বাড়িটির একটি দরজা খুলে গেল। একজন দীর্ঘাঙ্গ মানুষ বেরিয়ে এলেন ঘর থেকে। এক হাতে টর্চ আর এক হাতে পানির বদনা। টর্চ জেলে বাড়ির উঠানটা একবার তিনি ভালো করে দেখে নিয়ে উঠানের এক প্রান্তে গিয়ে অজু করতে বসলেন। অজু সেরে আবার উঠে এলেন ঘরে। টর্চ জেলে দেয়াল ঘড়িটা একবার দেখলেন, রাত 3টা। তাহাজ্জুদের নামায়ে দাঁড়ালেন লুকমান রশিদ। লুকমান রশিদ পিসিডার পশ্চিম জাম্বুয়াঙ্গো প্রদেশের অধিনায়ক। এই মাকদুম খয়রুদ্দিন ঘাঁটি থেকে তিনি পশ্চিম জাম্বুয়াঙ্গো প্রদেশের পিসিডা টেক্টার থেসেসের ক্রসেন্ট ডিফেন্স আর্মি বাহিনী পরিচালনা করেন। লুকমান রশিদের 6 রাকাত নামায় শেষ হয়েছে। আবার নামায়ে দাঁড়াতে যাবেন এমন সময় তাঁর কানে কামানের গর্জন ভেসে এল। তিনি উৎকর্ণ হয়ে উঠলেন। হ্যাঁ, কামান দাগার শব্দ। একাধিক কামানের গর্জন। জানালা খুলে বুঝলেন দক্ষিণ দিক থেকে কামানের শব্দ ভেসে আসছে। লুকমান রশিদ তাড়াতাড়ি খাটিয়া থেকে নেমে মাটিতে কান রেখে শব্দ পরীক্ষা করলেন। বুঝলেন দক্ষিণ সাগরের কোণে কয়েকটি জাহাজ থেকে কামান দাগা হচ্ছে। লুকমান রশিদ আবার এসে জায়নামায়ে দাঁড়ালেন। নামায় আর না বাড়িয়ে শুধু বিতরটুকু পড়ে নিয়ে নামায় শেষ করলেন। জায়নামায় তুলে রেখে দেয়ালে টাঙানো সাবমেশিন গানটি কাঁধে ফেলে বেরুবার জন্য ফিরে দাঁড়ালেন। লুকমান রশিদের স্ত্রীসহ পরিবারের সবাই ততক্ষণে উঠে বারান্দায় সমবেত হয়েছে। সবাই প্রস্তুত। সবার পিঠেই M-16 আমেরিকান রাইফেল। এই M-16 রাইফেলগুলো কুক্ল্যাক্স ক্ল্যান ও ফিলিপিনো সৈন্যদের কাছ থেকে ছিনিয়ে নেয়া। লুকমান রশিদ বের হতে হতে বললেন, জাহাজ থেকে তীরের দিক লক্ষ্য করে কামান দাগা হচ্ছে। 2-3 মিনিটের মধ্যেই সংবাদ পেয়ে যাব। তোমরা অপেক্ষা কর। বলে লুকমান রশিদ বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসলেন। এসে দেখলেন মসজিদের প্রশস্ত উঠান ভরে গেছে। সবাই সারিবদ্ধভাবে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে আছে। কারো হাতে চাইনিজ, কারো হাতে আমেরিকান রাইফেল। মসজিদের দক্ষিণ পাশের বিরাট লম্বা ঘর খুলে দেয়া হয়েছে। ত্রিপলে ঢাকা 150 ও 105 এর বাঘা কামান ও মেশিনগানগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। নদীতে স্পিড বোট দুটোতে ক্রুরা নির্দেশের অপেক্ষা করছে।
লুকমান রশিদ এসে পৌঁছতেই সহকারী অধিনায়ক ফারুক আলী দ্রুত তার কাছে এল। বলল, তীরে সৈন্য নামানোর কি এটা ওদের পূর্ব প্রস্তুতি জনাব? লুকমান রশিদ মাথা নেড়ে বলল, না ফারুক, তা মনে হয় না। এভাবে কয়েকবার সৈন্য নামিয়ে ওরা দেখেছে, খুব কমই তারা আবার জাহাজে ফিরে যেতে পেরেছে। তাহলে? ফারুক আলী বলল। লুকমান রশিদ কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় অজারলেস রুম থেকে জামিল এসে সামনে দাঁড়াল। বলল, উপকূল আউটপোস্ট থেকে তারিক ভাই জানিয়েছেন, উপকূলের 4টি জাহাজ একটি বোটকে ঘিরে ধরে। কিন্তু বোটটি অদ্ভুত কৌশলে 4টি জাহাজের বেষ্টনী থেকে বেরিয়ে আসে। বোটের কয়েকজন লোক উপকূলে উঠে এসেছে। তাদের লক্ষ্য করে গুলি বৃষ্টি ও কামান দাগা হচ্ছে। লুকমান রশিদের ভ্রু দুটি কুঞ্চিত হল। দ্রুত কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠোঁট দুটি ফাঁক করেই হঠাৎ উৎকর্ণ হয়ে উঠলেন। সবাই সেই সাথে কান পাতল। এক মর্মবিদারী তীব্র তীক্ষ্ণ সুর এক অদ্ভুত ছন্দময় গতিতে ভেসে আসছে। এটা পিসিডার নিজস্ব মহাবিপদ সাইরেন। পিসিডার কেন্দ্রীয় কমান্ডেই একমাত্র এ সাইরেন বাজাবার অধিকার রাখে। হঠাৎ লুকমান রশিদের মনে পড়ল বিকেলে পাওয়া এহসান সাবরীর একটি মেসেজ, আহমদ মুসা আজ রাতে জাম্বুয়াঙ্গ আসছেন। একটা মনে পড়ার সাথে সাথে লুকমান রশিদের চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি চিৎকার করে উঠলেন, ফারুক আলী, জরুরি অবস্থা ঘোষণা কর। আমি চললাম, সবাইকে নিয়ে তুমি উপকূলে এস। খোদা হাফেজ। লুকমান রশিদ চোখের পলকে পাশের আস্তাবল থেকে একটি ঘোড়া টেনে নিয়ে এক লাফে তার ওপর উঠে বসলেন। এক অস্পষ্ট সরু পথ ধরে ঘোড়া তীরের মতো এগিয়ে চলল উপকূলের দিকে। ফারুক আলীর পাশেই আদেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল আবিদ আলী, সুইসাইড স্কোয়াডের অধিনায়ক। সে তার দিকে চেয়ে ফারুক আলী দ্রুত কণ্ঠে বলল, তোমার স্কোয়াড নিয়ে ওর পেছনে যাও, আমরা আসছি। বলেই সে ছুটে গিয়ে বিউগল তুলে নিয়ে মুখে ধরল। এদিকে আবিদ ছুটল উপকূলের দিকে তার ছোট্ট বাহিনী নিয়ে। লুকমান রশিদ ঘোড়ার পিঠে বসে অধৈর্য হয়ে উঠেছেন। শিক্ষিত ঘোড়া প্রভুর ইঙ্গিত বুঝে তীরের গতিতে এগিয়ে যাচ্ছে। তবু তার মনে হচ্ছে ঘোড়াটা যেন ঠিকমতো ছুটছে না। কিন্তু তিনি জানেন, প্রাণীটির সাধ্য এর বেশি নেই। বন প্রায় শেষ। আর মিনিট খানেকের রাস্তা। তারপরেই বালুময় ছোট্ট বেলাভূমি। এরপরেই সাগরের নীল পানি। মর্মবিদরী সেই সাইরেন থেমে গেছে। চারদিক নীরব নিস্তব্ধ। শুধু সামনের সাগরের দিক থেকে একাধিক ইঞ্জিনের ভারী শব্দ ভেসে আসছে। লুকমান রশিদ পিঠ থেকে বন্দুকটি নামিয়ে নিয়ে ওপরের দিকে একটি ফায়ার করলেন। মাত্র কয়েক সেকেন্ড, তারপর বেলাভূমির দিক থেকে একটি ফায়ারের শব্দ ভেসে এল। তারিকরা তাহলে পৌঁছে গেছে, মনে মনে বললেন লুকমান রশিদ। দেখতে পেলেন মাত্র 100 গজ দূরে বালুর ওপর কয়েকজন পড়ে আছে, আর কিছু দূরে তারিক ও তাজুল মূর্তির মতো দাঁড়িয়ে। লুকমান রশিদ এক লাফে ঘোড়া থেকে নেমে দৌড়ে গেলেন বালুর ওপরে থাকা লাশগুলোর কাছে। তারপর চোখ নামিয়ে ফিরে তাকালেন তিনি বালুর ওপরে থাকা রক্তাপ্লুত লাশগুলির দিকে। তিনি গভীরভাবে তাদের নিরীক্ষণ করলেন এবং প্রত্যেকের স্টেন গান এবং রিভলভারের ম্যাগাজিন পরীক্ষা করলেন। একটি গুলিও তাদের খরচ হয়নি। লুকমান রশিদ বললেন, তারিক দেখ, আত্মরক্ষার জন্য এরা একটি গুলিও ছোঁড়েনি। মনে হচ্ছে সবাই মিলে এরা একজন কাউকে যেন আগলে বা বহন করে নিয়ে যাচ্ছিলেন। তাকে আগলানোর দিকেই ছিল এদের লক্ষ্য, আত্মরক্ষা নয়। আত্মরক্ষা করতে চাইলে এরা এক জায়গায় এভাবে মারা পড়তে পারেন কিভাবে? মুহূর্ত খানেক চোখ বুজে চিন্তা করে লুকমান রশিদ বললেন, হয়তো আহমদ মুসা আহত ছিলেন,
চলবার ক্ষমতা তাঁর ছিল না। তা না হলে তাঁকে আগলানো বা বহন করার প্রশ্ন উঠবে কেন? ফারুক আলী সব দলবল নিয়ে এসে পড়ল। উঠে দাঁড়ালেন লুকমান রশিদ। ফারুক আলীকে সব বলে নির্দেশ দিলেন, সাগরের এই বেলাভূমিতেই শহীদদের কবর দেয়ার ব্যবস্থা কর। স্বাধীন মিন্দানাওয়ের জন্য এই বেলাভূমি হবে এক প্রেরণার প্রতীক। সেনাপতিকে, আন্দোলনের নেতাকে নিরাপদ করার জন্য দলের সকলের এমন নিঃশেষে প্রাণ বিসর্জনের নজির আমার জানা নেই। ফারুক একটু থেমে আবার তিনি বললেন, আমি চললাম। বোটটি ঘাঁটিতে পৌঁছাবার ব্যবস্থা করো। আমার মনে হয় আজকে সন্ধ্যার মধ্যেই আমাদের জাম্বুয়াঙ্গো সিটিতে পৌঁছতে হবে। আমি যাচ্ছি এহসান সাবরীর সাথে আলোচনার জন্য। লুকমান রশিদের ঘোড়া আবার ফিরে চলল আগের সেই সরু পথ ধরে। ভোরের স্নিগ্ধ তারা জল জল করছে পূর্ব আকাশে। এক মনোমুগ্ধকর সঙ্গীতের মতো ফজরের আয়ান ভেসে আসছে পিসিডার উপকূলীয় পর্যবেক্ষণ ঘাঁটি থেকে। জাম্বুয়াঙ্গো বন্দর থেকে একটা রাস্তা সোজা তীরের মতো এগিয়ে গেছে উত্তর দিকে। এই রাস্তা ধরে ৫ মাইল যাবার পর একটা উঁচু টিলার কাছে এসে দেখা যাবে রাস্তা পূর্ব দিকে বেঁকে গেছে। রাস্তাটি ৬ মাইল পূর্বে আর্মি হেড কোয়ার্টার্সে গিয়ে শেষ হয়েছে। আর্মি হেড কোয়ার্টার্স পাবার আগেই রাস্তার উত্তর পাশে একটা বিশাল বাড়ি। বাড়িটার সামনে এর পরিচয় সূচক কোন সাইনবোর্ড নেই। বাড়ির দেয়ালে অনেক উঁচুতে পিতলের প্লেটে খোদাই করা অক্ষরে লেখা আছে, ফিলিপিন আর্মির সম্পত্তি। বাড়ির চারদিক ঘিরে উঁচু দেয়াল। সামনে বিরাট ইস্পাতের গেট। গেটের গা ঘেঁষে পূর্ব পাশে গার্ডরুম। গার্ডরুমের একটা পর্যবেক্ষণ টাওয়ার। ২৪ ঘণ্টাই এখান থেকে দুটো সন্ধানী চোখ রাস্তার ওপরে নিবদ্ধ থাকে। একটু লক্ষ্য করলে পর্যবেক্ষণ টাওয়ারের ফুটো দিয়ে মেশিন গানের তেল চকচকে মাথাও দেখা যাবে। গার্ড রুম থেকে গেট খোলার একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। যারা বাড়িতে ঢুকতে আসে তারা গেটের সামনে এসে এক নির্দিষ্ট নিয়মে একটি নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট সময়ের জন্য দাঁড়ায় এবং এক নির্দিষ্ট তালে হর্ন দিতে থাকে। গার্ড সব দেখে নিঃসন্দেহ হবার পর সুইচ বোর্ডের নীল বোতামটা টিপে ধরে। গেটের ভারী ইস্পাতের পাল্লা নিঃশব্দে পাশের দেয়ালে ঢুকে যায়। জাম্বুয়াঙ্গোর উত্তপ্ত মধ্যাহ্ন। রাস্তার ওপাশের গির্জার পেটা ঘড়ি থেকে ১২টা বাজার ঘণ্টা ধ্বনি এইমাত্র শেষ হল। গার্ড রুমের বেয়ারা টম বেঞ্চিতে বসে সেদিনের দৈনিকটি নিয়ে নাড়াচড়া করছিল। হঠাৎ একটা খবরের ওপর তার চোখটা যেন আঠার মতোই আটকে গেল। ৮-এর পাতার শেষ কলমে সিঙ্গল কলমের একটা নিউজ। নিউজের হেডিং, দিবাও ও কোটাবাটো থেকে লোক অপসারণ। দিবাও একটা প্রাদেশিক রাজধানী শহর, আর কোটাবাটো দক্ষিণ মিন্দানাওয়ের সামরিক ও গুরুত্বপূর্ণ শহর। খবরে বলা হয়েছে, বিদ্রোহীরা দিবাও ও কোটাবাটোর বিদ্যুৎ কেন্দ্র ও টেলিফোন এক্সচেঞ্জ বিনষ্ট এবং শহর দুটির সামরিক ঘাঁটিতে উপর্যুপরি হামলা চালানোর পর সরকার বেসামরিক সকল শ্বেতাঙ্গ নর নারীকে সেখান থেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহত্তম নিরাপত্তা ও সামরিক প্রয়োজনেই এটা করা হচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। খবরটি পড়ে টমের ঠোঁটে একটি সূক্ষ্ম হাসি ঝিলিক দিয়ে উঠল। ঝুলে পড়া গোঁফের আড়ালে থাকায় তা বাইরে থেকে দেখতে পাওয়ার মতো নয়, কিন্তু চোখের ঔজ্জ্বল্যকে ভ্রুর অপর্যাপ্ত বেড়াজাল আটকে রাখতে পারল না। এই আনন্দের ঔজ্জ্বল্যের মধ্যে মনে হয় প্রতিহিংসার আগুনও প্রচ্ছন্ন ছিল। এই টম তো টম নয়। তার পিতৃদত্ত নাম আবু সালেহ। তার পিতা হাজি আলী ইয়াসিন কোটাবাটোর একটা মাদ্রাসায় পড়াতেন। মাদ্রাসাটি তিনিই গড়েছিলেন, তিনিই সেখানে পড়াতেন। মাদ্রাসার পাশেই ছিল তাদের বাড়ি। সেই ছোটবেলা থেকেই মাদ্রাসায় ছিল তার জন্য অবারিত দ্বার। পিতার হাতেই আবু সালেহের হাতে খড়ি হয়। প্রতিদিন পড়া শেষ হবার পর তার পিতা ছাত্রদের নিয়ে গল্পের আসর বসাতেন। সেই আসরে তিনি কত যে গল্প শোনাতেন। কিভাবে নবী মুহাম্মদ এলেন, কিভাবে তিনি মানুষকে সকল অন্যায় অবিচার জুলুম ও অজ্ঞতা থেকে মুক্ত করলেন, কিভাবে কাদের দ্বারা ইসলাম গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ল,
কিভাবে কোন ভুলে শাসকের জাতি মুসলমানরা শাসিতের জাতিতে পরিণত হল, তারপর কিভাবে পতনের অন্ধকার থেকে উঠবার প্রচেষ্টা শুরু হল। ইমাম ইবনে তাইমিয়া, জামালউদ্দিন আফগানি, মুহাম্মদ বিন আব্দুল ওহাব, শাহ ওয়ালিউল্লাহ প্রমুখ কিভাবে কেমন কষ্টের মধ্য দিয়ে মুসলমানদের মাঝে জাগরণের দীপ জ্বালালেন, ইত্যাকার কত গল্প তিনি করতেন। গল্প শুনতে শুনতে স্বপ্নের জগতে চলে যেত সবাই। ভাবত তারা, শীঘ্রই তারা আবার দুনিয়ায় সবার থেকে বড় হবে, সবাই তাদের হুকুম মেনে চলবে। কিন্তু হঠাৎ একদিন এই স্বপ্নের নিড, শান্তির নিড ভেঙে গেল। আবু সালেহের এখনও সব কথাই স্পষ্ট মনে আছে। 25 বছর আগের ঘটনা, তার বয়স 10। সমুদ্রপথে আসা খ্রিস্টান শ্বেতাঙ্গদের সশস্ত্র সন্ত্রাস চলছিল তখন চারদিকে। বন্দুকের জোরে বন্দর এলাকায় তারা একটা কলোনিও গড়ে তুলেছিল। একদিন শুক্রবার, জুমার আয়ান হয়ে গেছে। আবু সালেহের পিতা হাজি ইয়াসিন মসজিদে ঢুকছেন। তিনিই মসজিদের ইমাম। এমন সময় দুটো গাড়ি এসে দাঁড়াল। গাড়ি থেকে যারা নামল সবাই সশস্ত্র। তারা এসে হাজি ইয়াসিনকে গাড়িতে উঠতে নির্দেশ দিল। কিন্তু তিনি নামায় শেষ না করে যেতে চাইলেন না। জোর করে তাঁকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল ওরা। সেই যে হাজি ইয়াসিন গেলেন আর ফিরে এলেন না। সেদিনই রাতে মসজিদ মাদ্রাসা সমেত আবু সালেহদের বাড়ি ঘর সব পুড়ে গেল। লুণ্ঠিত হল তাদের সবকিছু। তার বড় বোন আকলিমাকেও ওরা ছিনিয়ে নিয়ে গেল। সব হারিয়ে পথে বসল আবু সালেহরা। সেদিন ভোরেই তারা কোটাবাটো শহর ছেড়ে জঙ্গলে পালিয়ে গেল। রোগে শোকে মাস 3 পরে আবু সালেহর মা মারা গেলেন। আবু সালেহ এখন নির্বান্ধব, বন্ধনহীন। মাকে কবরে শায়িত করে আবু সালেহ যখন পেছনে ফিরে দাঁড়াল তখন গোটা জগতটাই তার ফাঁকা মনে হল। চোখ ফেটে দুগণ্ড বেয়ে নেমে এল অশ্রু। হঠাৎ তার মনে পড়ল তার আব্বার কথা, আকলিমার কথা। দুহাতে বুক চেপে ধরে ডুকরে কেঁদে উঠল সে। আমি ওদের খুঁজে বের করব। তারপর সে একবার পেছনে ফিরে মায়ের কবর আর পাশেই বাড়ি নামক পাতার ঝুপুরির দিকে শেষবারের মতো এক নজর চেয়ে পথ ধরল কোটাবাটোর দিকে। কোটাবাটো শহরের পথঘাট অলিতেগলিতে সে ঘুরে বেড়াল দিনের পর দিন। না, কোথাও তার আব্বা নেই, বোন আকলিমা নেই। সে কতদিন কত বাড়ির পেছনে, সামনের দরজায় সজল চোখে দাঁড়িয়ে থেকেছে আব্বার ডাক, বোনের গলা শোনার জন্য। চোখের পানি তার শুকিয়ে যেত, চোখ তার ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু তার হৃদয়ের ব্যাকুলতার ইতি ঘটত না। বন্দরের ফুটপাতে শায়িত ক্ষুধাপীড়িত জ্বরে কাতর আবু সালেহকে অজ্ঞান অবস্থায় একজন খ্রিস্টান ব্যবসায়ী তুলে নিয়ে গেল। সেই থেকে সে শ্বেতাঙ্গ খ্রিস্টানের সার্ভেন্ট কোয়ার্টার্সে তার আশ্রয় হল। নাম হল টম। শ্বেতাঙ্গ ব্যবসায়ী দেশে চলে যাবার সময় গার্ড রুমের এই চাকুরি জুটিয়ে দিয়ে গেছে। সে প্রায় আজ 5 বছরের কথা। শুধু জাম্বুয়াঙ্গ নয়, গোটা মিন্দানাওয়ার শ্বেত শাসনের নার্ভ সেন্টার এই সামরিক গোয়েন্দা ভবনের একজন অতি বিশ্বস্ত কর্মচারী টম। টমের চোখে তার বড় বোন আকলিমা এবং তার আব্বার স্মৃতি আজ অনেক ব্যাপক, অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। গোটা মিন্দানাও ও সোলো দ্বীপপুঞ্জই আজ তার পিতা ও আকলিমার রূপ পরিগ্রহ করেছে। এই ভূখণ্ডের দুর্ভাগা মুসলমানদের মুক্তি তার জীবনের একমাত্র ব্রত। এই মুক্তির লক্ষ্যে টম প্রায় বছর কয়েক আগে পিসিডায় যোগ দিয়েছে। সে উত্তর জাম্বুয়াঙ্গোর পিসিডা ইউনিটের একজন সক্রিয় সদস্য। দিবাও ও কোটাবাটো থেকে সন্ত্রাসবাদী খ্রিস্টান বাহিনীর পিছু হটার খবর পড়ে আবু সালেহের মুখে হাসি ফুটে উঠল। খুশি মনে হিসেব করল, উত্তর মিন্দানাও থেকে ওরা বিতাড়িত হবার পথে। দক্ষিণের দিবাও এবং কোটাবাটো ওদের এখন হাতছাড়া। এখন এ জাম্বুয়াঙ্গই ওদের শেষ ভরসা। কিন্তু এখানেও ওদের পায়ের তলায় মাটি নেই। শুধু হুকুমের অপেক্ষা, এক রাতেই সব খেলা সাঙ্গ হয়ে যাবে ওদের। আবু সালেহের মাথার ওপর বেসুরো শব্দের কলিং বেল তার চিন্তাসূত্র ছিন্ন করে দিল।
সে হাতের কাগজ পাশের বেঞ্চিতে ছুঁড়ে ফেলে উঠে দাঁড়াল। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল, লালমুখ, টেকো মাথা গার্ড সাইমন তখনও মদ গিলছে। আবু সালেহ সামনে দাঁড়াতেই সে বলল, কি যে এসব রাবিশ, একটুও ভালো লাগছে না, একটুও নেশা ধরাতে পারছে না। জানিস রে টম, রাজকুমারীকে কোন ঘরে কোথায় রাখা হল? কোন রাজকুমারী? আবু সালেহের চোখে একরাশ জিজ্ঞাসা। বেটা ন্যাকা, জানিস না মরো রাজকুমারী এখানে তশরিফ এনেছেন? আহ, কি সুন্দর নাম, শিরি। জানিস টম, ফার্সি সাহিত্যের ইংরেজি অনুবাদে আমার খুব আগ্রহ। শিরি ফরহাদের কাহিনী আমি পড়েছি। ডেভিল মুর হামসারের এ বনটি কাহিনীর শিরিকে হার মানায়। সাইমন আরও কত কি বলছিল, কিন্তু টমের মাথায় কিছুই ঢুকছিল না। তার পায়ের মাটি যেন সরে যাচ্ছে, সামনের জগৎটা যেন তার সামনে ওলট পালট হয়ে যাচ্ছে। পিসিডার সহকারী প্রধান মুর হামসারের বোন এখানে কেমন করে, কিভাবে ওরা নিয়ে এলো? এই সাংঘাতিক সময় কি তার করণীয়? সাইমন তার দিকে চেয়ে বলল, ব্যাটা, তোরও নেশা ধরল নাকি? যা, এ রাবিশগুলো সরিয়ে নিয়ে যা। বলে পা দিয়ে টিপইটিতে দিল এক ধাক্কা। টেবিল উল্টে গিয়ে মদের বোতল আর গ্লাস বিশ্রী এক শব্দ করে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আবু সালেহ টেবিলটি ঠিক করে কাঁচের টুকরোগুলো কুড়িয়ে মেঝেটা ভালো করে মুছে বাইরে বেরিয়ে এল। তারপর বাথরুমে গিয়ে ভালো করে হাত পরিষ্কার করে অজু করে নিল। দেখল, জোহরের নামায়ের সময় এসে গেছে। সে বাথরুম থেকে বেরিয়ে গার্ড রুমে প্রবেশ করল। চেয়ারে গা এলিয়ে ঊর্ধ্বমুখী হয়ে কড়িকাঠ গুনতে থাকা মেজর সাইমনকে লক্ষ্য করে সে বলল, স্যার, শোবার ঘর থেকে একটু আসি। শোবার ঘরে ঢুকে প্রথমে দরজা, তারপর সবগুলো জানালা বন্ধ করে দিল। অতঃপর জায়নামায় বিছিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াল। জায়নামায় সাদা একখণ্ড কাপড়। জায়নামায়ের সিজদা দেবার জায়গাটা তুলো দিয়ে নরম করা, যাতে কপালে সিজাদার দাগ না পড়ে, সেজন্যই এই সতর্কতা। সবার সতর্ক দৃষ্টির সামনেই তাকে গোপনে নামায় পড়তে হয়। অনেক সময় আসর এবং মাগরিবের নামায় কাজা করতে তাকে বাধ্য হতে হয়, কিন্তু রাতের নামায়ের সাথে এ কাজাগুলো সে সেরে নেয়। তার বিশ্বাস আছে, তার অসুবিধার কথা বিবেচনা করে দয়ালু আল্লাহ নিশ্চয় তাকে মাফ করে দেবেন। সবচেয়ে তার মুশকিল হয় রোমানের রোয়া নিয়ে। মানুষের চোখকে ফাঁকি দিয়ে নামায় পড়ার মতো সময় করে নেয়া যায়, কিন্তু রোয়া অসম্ভব। অন্যদিকে মানুষের ভয়ে রোয়া না করে মুসলমান থাকা যাবে, এ বিশ্বাস তার নেই। মুসলমানরা সত্য প্রচারের জাতি, সত্য গোপন করার জাতি নয়। মুসলমানরা জীবন দিয়েছে, দেশ ত্যাগ করেছে, কিন্তু সত্যের পতাকা অবনত করেনি। বিলাল, ইয়াসার, সোহায়েব প্রমুখদের জীবন তো এ ত্যাগেরই স্বাক্ষর। আবু সালেহ সত্য গোপন করে তো রাজি হয়নি। সে চাকরি ছেড়ে দিতে চেয়েছে, কিন্তু পিসিডা এ গুরুত্বপূর্ণ চাকুরি জাতির স্বার্থেই ছেড়ে দিতে নিষেধ করেছে। জাম্বুয়াঙ্গোর ওস্তাদ ইয়েহিয়া আলী তাকে বলেছেন, মাঝে মাঝে রোয়া রেখে কাজাগুলো বছরে অন্য সময় করে নিও। আমাদের অসহায়তা ও প্রয়োজন আল্লাহ দেখছেন, তিনি অবশ্যই মাফ করবেন আমাদেরকে। আবু সালেহ তারপর থেকে ওইভাবেই রোয়া পালন করে আসছে। আবু সালেহ নামায় শেষ করে উঠতেই গেটে গাড়ির হর্ন বেজে উঠল। থেমে থেমে বাজছিল সেই সাংকেতিক হর্ন। তাড়াতাড়ি সে শোবার ঘর থেকে গার্ড রুমে এল। যেমন সে প্রায়ই যায়, তেমনি আজও সে উঠে গেল পর্যবেক্ষণ টাওয়ারে। গেটের সামনে দাঁড়িয়ে আছে একটি সামরিক ভ্যান। সামরিক উর্দি পরা ড্রাইভারের পাশেই ব্রিগেডিয়ার র্যাঙ্কের জনৈক অফিসার। ভ্যানের পেছনে ৬ জন সামরিক প্রহরী। পিকআপ ভ্যানের মেঝের ওপর চোখ পড়তেই চমকে উঠল আবু সালেহ। ও কি! লোকটির গায়ে পিসিডার ইউনিফর্ম। লোকটির মুখ দেখা যাচ্ছে না। এ সময় গাড়িটি নড়ে উঠল।
ইতিমধ্যেই গেটটি খুলে গেছে। খোলা গেট পথে এগিয়ে এলো গাড়িটি। চোখের নিমেষে ভেতরে ঢুকে গেল গাড়ি। মুহূর্তের জন্য লোকটির মুখ সে দেখতে পেল। এক নজর দেখেই বুঝল লোকটি এদেশী নয়। তাহলে বিদেশির গায়ে পিসিডার ইউনিফর্ম কেন? ধীরে ধীরে পর্যবেক্ষণ টাওয়ার থেকে নেমে এল আবু সালেহ। রাজকুমারী এবং এই মুহূর্তের দৃশ্যটা একসাথে মিলিয়ে বুঝল একটা বড় ধরনের কিছু ঘটে গেছে। বুকটা তার ধক করে উঠল। এক অব্যক্ত যন্ত্রণা যেন ছড়িয়ে পড়ল গোটা দেহে এক অজানা আশঙ্কায়। তার মন বলল, বসে থাকার সময় এটা নয়। এই মুহূর্তে এই খবর দুটো পিসিডা অফিসে পৌঁছানো দরকার। জাম্বুয়াঙ্গো বন্দরের রয়্যাল স্কোয়ার শহরের প্রাণকেন্দ্র। এই স্কোয়ারের পশ্চিমে সেন্ট এলিস রোড ধরে কয়েক গজ এগুলেই টেলিফোন ভবন। তার বিশাল ও জারলেস টাওয়ার বলতে গেলে গোটা মিন্দানাওয়ের মুখ আর কান। বলা যায় দক্ষিণ ফিলিপিনের ও জারলেস যোগাযোগের রাজধানী এটা। বিশেষ করে কাগায়ান, দিবাও ও কোটাবাটোর পতনের পর ফিলিপিন সরকারের কাছে এর গুরুত্ব আজ অপরিসীম। এ টেলিফোন ভবন এখন সামরিক যোগাযোগের কাজেই বেশি ব্যবহৃত হচ্ছে। তার নজির টেলিফোন ভবনটির বিশাল গেটের দিকে তাকালেই আঁচ করা যায়। সেখানে আগে ছিল সাধারণ পুলিশ প্রহরী। তার জায়গায় এখন পাহারা দিচ্ছে বাহুতে টক্কে লাল ব্যান্ড বাঁধা মিলিটারি পুলিশ। টেলিফোন ভবনের গোটা চৌহদ্দি এখন ফিলিপিনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। রয়্যাল স্কোয়ারের পূর্ব পাশে বিদ্যুৎ স্টেশন। জাম্বুয়াঙ্গো হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট থেকে বিদ্যুৎ এখানে আসে, এখান থেকেই তা ছড়িয়ে দেয়া হয় গোটা দক্ষিণ মিন্দানাওয়ে। এই রয়্যাল স্ট্রিটেরই উত্তর পাশে বিশাল গির্জা, দক্ষিণমুখী। তীরের মতো সোজা বন্দর রোড দিয়ে সাগরের বাতাস এখানে এসেই প্রথমে বড় রকমের ধাক্কা খায়। গির্জার পশ্চিম পাশ দিয়ে একটা সরু গলি। গলির পশ্চিম পাশে একটা দ্বিতল মসজিদ। মসজিদের মিনার নেই। একটা উঁচু উন্মুক্ত সোপানে দাঁড়িয়ে মুয়াজ্জিন আয়ান দেয়। ভালো করে লক্ষ্য করলে একটা বিধ্বস্ত মিনারের চিহ্ন সেখানে দেখা যাবে। গির্জা যখন তৈরি হয় তখন এ মিনার ভেঙে ফেলা হয়। উল্লেখ্য, গির্জাটি তৈরি মসজিদের জায়গার ওপরেই। মসজিদটির সাথে যুক্ত ছিল মার্কেট, মাদ্রাসা ও ছাত্রাবাসের একটা বিরাট কমপ্লেক্স। শ্বেতাঙ্গ খ্রিস্টানরা যখন জাম্বুয়াঙ্গো দখল করে, যখন তাদের নিষ্ঠুর হত্যা ও জ্বালাও পোড়াও অভিযানের মুখে শহরের মুসলমান ছিন্ন ভিন্ন, তখন তারা মসজিদের এ জায়গা দখল করে মার্কেট মাদ্রাসা সব ভেঙে এখানে গির্জা গড়ে। মসজিদের সুউচ্চ মিনার তারা ভেঙে ফেলে। কিন্তু মসজিদটি ভাঙেনি। না ভাঙার কারণ, সোনার ক্রস বুকে ঝুলানো শুভ্র কেশ শ্বেতাঙ্গ ফাদার নাকি বলেছিল, উঁচু গির্জার আশ্রয়ে মাথা নিচু করে পরাজয়ের গ্লানি নিয়ে দাঁড়িয়ে থাক না মসজিদটা। এতে গির্জার গৌরবই বৃদ্ধি পাবে। গির্জা ও মসজিদের মধ্যকার গলি দিয়ে কিছু দূর এগুলে একদম গলির মাথায় একটা বিশাল সাইনবোর্ড দেখা যাবে, ফিলিপিন ওভারসিজ কর্পোরেশন। ইন্ডেন্ট ও শিপিং এজেন্সির সবচেয়ে বড় ফার্ম। গোটা মিন্দানাওয়ে এই ফার্মের সুনাম। কসমেটিক থেকে মিল মেশিনারি পর্যন্ত প্রায় শখানেক বিদেশি পণ্যের সোল এজেন্সি রয়েছে এই ফার্মের। প্রবেশ পথেই ইস্পাতের বড় গেট। গেটের পাশে গার্ড রুমে দারোয়ান। তার পাশেই সুসজ্জিত তথ্যকেন্দ্র। সবাই প্রথমে তথ্যকেন্দ্রে যায়। তথ্যকেন্দ্র প্রয়োজন জেনে নিয়ে টেলিফোনে ভেতরের সাথে যোগাযোগ করে কোথায় যেতে হবে তার স্লিপ দিয়ে লোক ভেতরে পাঠায়। গেট দিয়ে ভেতরে ঢোকার পর প্রথমেই একটা ছোট্ট উঠান। উঠান পেরোলেই অফিসে প্রবেশের স্বজনক্রিয়ং দরজা। ত্রিতল ভবন। মনে হবে অসংখ্য রুম, কিন্তু কোন শব্দ নেই। বহু টাইপ রাইটারের অব্যাহত খটখট গুঞ্জন ছাড়া আর কোন শব্দ নেই। 3টি তলার সামনের সবগুলো রুমই কোম্পানির বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। পেছনের অংশটা রেসিডেন্সিয়াল ব্লক। প্রায় 300 কর্মচারী অফিসে। জাম্বুয়াঙ্গো শহরে এটাই পিসিডার হেডকোয়ার্টার্স।
এখানকার সব কর্মচারী পিসিডার কর্মী। কোম্পানির মালিক মিফ অ্যাকিনো ওরফে হাজি উমর তার সবকিছু পিসিডার জন্য ওয়াকফ করে দিয়েছেন। হাজি উমরের বাড়ি ছিল পূর্ব মিন্দানাওয়ের দিবাও শহরে। সেখানে সব হারিয়ে খালি হাতে আজ থেকে ৩০ বছর আগে তিনি জাম্বুয়াঙ্গো এসে আত্মগোপন করেন। তারপর নাম ভাড়িয়ে খ্রিস্টান নাম গ্রহণ করে ইন্ডেন্ট বিজনেস শুরু করেন, আর সেই সাথে স্থানীয় মুসলমানদের সাথে একটা গোপন যোগাযোগের কাজও শুরু করে দেন। হাজি উমরে সেদিনের সে ছোট্ট ইন্ডেন্ট বিজনেস আজ ফিলিপিন ওভারসিজ কর্পোরেশন, সেই সাথে জাম্বুয়াঙ্গো পিসিডার হেডকোয়ার্টার্সও এটা। হাজি উমরের নিরলস পরিশ্রমে জাম্বুয়াঙ্গো এবং এই এলাকার প্রতিটি মুসলিম সংগঠিত হয়েছে। তাদের সুখ দুঃখের সাথী হাজি উমর। হেঁটে খেটে এবং পকেট থেকে পানির মতো পয়সা খরচ করে তিনি বিভিন্ন অফিস আদালতে মুসলিম যুবকদের চাকুরি জুটিয়ে দিয়েছেন। তার ফলে আজ সব সরকারি অফিস, পুলিশ ফোর্স, নিরাপত্তা এজেন্সি, টেলিফোন ভবন, পাওয়ার স্টেশনসহ সব জায়গায় পিসিডাকে মাকসার জালের মতো ছড়িয়ে দেয়া সম্ভব হয়েছে। সেদিন বেলা ৩টা। ফিলিপিন ওভারসিজ কর্পোরেশনের রেসিডেন্সিয়াল ব্লকের একটি কক্ষ। একটা বট টেবিল ঘিরে বসে আছে ৭ জন। জাম্বুয়াঙ্গো অপারেশন সেলের বৈঠক। কথা বলছেন জাম্বুয়াঙ্গোর পিসিডা প্রধান এহসান সাবরি। সবার অখণ্ড মনোযোগ তাঁর দিকে। তিনি বলছিলেন, আবু সালেহের কাছ থেকে নিশ্চিত খবর পাওয়া গেল আহমদ মুসাকে ওরা জাম্বুয়াঙ্গো নিয়ে এসেছে। আল্লাহর হাজার শকর যে তাকে শীতে করে অন্য কোথাও নিয়ে যায়নি, যা ছিল খুবই স্বাভাবিক। তবে তাকে অতি শীঘ্রই এখান থেকে সরিয়ে ফেলবে, তাতে কিছুমাত্র সন্দেহ নেই। ইরগুন জাই লিউমি এবং বিশ্ব রেড ফোর্স ওঅফ তাঁকে হাতে পাওয়ার জন্য হন্যে হয়ে আছে। মনে হয় মিন্দানাওয়ের কুকলাক্সক্লান আহমদ মুসার কাছ থেকে প্রথমেই রেডিয়েশন বম্ব এর খবর উদ্ধার করতে চায় বলেই সম্ভবত নিজেদের হাতের মধ্যে জাম্বুয়াঙ্গোর আর্মি ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার্সে এনে তুলেছে। একটু দম নিল এহসান সাবরি। তারপর বলল, আমরা শত্রুকে কোন সময় দিতে পারি না। আজকে রাতের মধ্যেই উদ্ধার করতে হবে আমাদের নেতাকে, সেই সাথে আজই নির্ধারিত হবে শুধু জাম্বুয়াঙ্গোর নয়, গোটা মিন্দানাওয়ের ভবিষ্যৎ। এহসান সাবরির শেষের কথাগুলো যেন সাগর বক্ষের মতোই অতলান্ত ও স্থির, বুলেটের মতোই দৃঢ়শক্তিমান। বলতে বলতে তাঁর চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠেছিল। এহসান সাবরির ডান পাশে বসা নূর আহমদ প্রথমে কথা বলল। বলল, সে বোধহয় ওরাও এটা আঁচ করেছে। বন্দর এলাকায় বলতে গেলে কারফিউ এর মত। অপরিচিত সকল নৌয়ানের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করে দেয়া হয়েছে। শহরগামী সবগুলো সড়ক বন্ধ। শহরের ৩ দিক ঘিরে সেনাবাহিনীর ব্যারিকেড। নূর আহমদ জাম্বুয়াঙ্গো পিসিডার গোয়েন্দা ইউনিটের প্রধান। তার কথা শুনে একটু হাসলেন এহসান সাবরি। বললেন, তোমার কথা ঠিক নূর আহমদ। তবে ফাইনাল খেলার জন্য ওরা তৈরি নয়। ওরা যা করছে সেটা সতর্কতার জন্য। আহমদ মুসাকে হাতে পাওয়ার পর তাদের এটুকু সতর্কতাকে আমি খুব স্বাভাবিক বলে মনে করি। কিন্তু ওরা যা কল্পনা করেনি, সেই আঘাত আমরা দিতে চাই। কাগায়ান, দিবাও ও কোটাবাটোর পর তাদের শক্তির শেষ শক্ত গাছটি আমরা উপরে ফেলতে চাই। থামলেন এহসান সাবরি। মুখ তুলল এবার হামিদ উনিত। উনি তো এখানে এহসান সাবরির প্রধান সহকারী। সে বলল, পুলিশ বাদ দিলে জাম্বুয়াঙ্গোতে ওদের সৈন্য সংখ্যা আজকের দিন পর্যন্ত ৫,০০০-এ পৌঁছেছে। আমরা পুলিশ ফোর্সকে তাদের সাথে ধরেই হিসেব করছি, বললেন এহসান সাবরি। এই সংখ্যা শক্তি মোটেই গুরুত্বপূর্ণ নয়। কাগায়ান, দিবাও কোটাবাটো সহ হাজারো জায়গায়, হাজারো বার এটা প্রমাণিত হয়েছে। বিশেষ করে রাতের গেরিলা যুদ্ধে ওরা অকেজো। তার ওপর মানসিকভাবে ওরা আজ খুব দুর্বল। কথাগুলো বললেন মাইকেল সুনম ওরফে সালেম ইব্রাহিম। ইনি জাম্বুয়াঙ্গো পুলিশের একজন ঊর্ধ্বতন অফিসার।
গত 10 বছর ধরে তিনি মরমুক্তি আন্দোলনের সাথে জড়িত। 3 বছর আগে তিনি পিসিডায় যোগ দেন। আজ তিনি পিসিডার প্রথম সারির একজন নেতা। তবু আমাদের প্রস্তুতিতে কোনো দুর্বলতা আমরা রাখতে চাই না। 30টি গানবোটের আমাদের নৌ ইউনিট রাত 9টার মধ্যে জাম্বুয়াঙ্গো বন্দরে এসে পৌঁছবে। তারা বন্দরে পৌঁছার আগেই কোটাবাটো এলাকার পিসিডার একটা ইউনিটকে শহরের পূর্ব প্রান্তে নামিয়ে দিয়ে আসবে। ওরা পূর্ব দিক দিয়ে শহরে ঢুকবে, আর উত্তর ও পশ্চিম দিক দিয়ে শহরে ঢুকছে লুকমান রশিদের বাহিনী। শহরে আমাদের দায়িত্ব হল শহরের গোটা ব্যবস্থাকে অচল করে দেয়া, সেনাবাহিনীর ট্যাঙ্ক ও ভারী যানবাহনের গতিরোধের জন্য সেনা ব্যারাক থেকে বহির্মুখী সব ব্রিজ কালভার্ট ধ্বংস করে দেয়া। আবার একটু থামলেন এহসান সাবরি। বোধ হয় ঢোক গিললেন একটা। তারপর টেবিলের ওপর একটু ঝুঁকে ধীরে গম্ভীর কণ্ঠে বললেন, আমি সেন্ট্রাল স্কোয়াড নিয়ে যাব মিলিটারি ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার্সে। আমার সাথে থাকবে হামিদ উনিত। আমিনটা ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার্সের গেটে পৌঁছল। সার্বিক অপারেশন শুরুর সময়ও এটাই। তাদের কিছু অপ্রস্তুত ও কিংকর্তব্যবিমূঢ় অবস্থার আমি সুযোগ নিতে চাই। কথা শেষ করে এহসান সাবরি নূর আহমদের দিকে তার প্রশ্নবোধক দৃষ্টি তুলে ধরলেন। বুঝতে অসুবিধা হল না নূর আহমদের। বলল, আমরা প্রস্তুত হচ্ছি, ইনশাআল্লাহ কোন অসুবিধা হবে না। অজারলেস ভবন ও বিদ্যুৎ স্টেশনের পিসিডা কর্মীরা তাদের ডিউটি বদল করে রাতের ডিউটি নিয়েছে খবর পেয়েছি। আর আল্লাহর হাজার শোকর, মাত্র একজন ছাড়া আমাদের সব রেডিও কর্মীরই ডিউটি রাতে। নূর আহমদের কথা শেষ হতেই সালেহ ইব্রাহিম বলে উঠলেন, আমার পুলিশ ইউনিটের কর্মীরা ও তৈরি। তাছাড়া পুলিশের ইউনিফর্মও জোগাড় করেছি প্রচুর। আমার কাজের জন্য এগুলোই যথেষ্ট হবে। এতক্ষণে কথা বললেন হাজি উমর। বন্দরে 5টি সওদাগরি জাহাজ নোঙর করা আছে। নৌঘাঁটিতে গোটা 5 গানবোট এবং দূর পাল্লার কামানবাহী একটি যুদ্ধ জাহাজ আছে। তাছাড়া রয়েছে ডজন দূরের পেট্রোল বোট। আমার মতে শহরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগে আমাদের গানবোটগুলোকে অ্যাকশনে নেয়া ঠিক হবে না। নৌঘাঁটি এবং উপকূলের কামান শ্রেণী হাতে পাওয়ার পর আমাদের গানবোটগুলো কাজ শুরু করলে ওদের নৌ শক্তিও আমাদের কাজ আত্মসমর্পণে বাধ্য হবে। এহসান সাবরি বলল, এ পরিকল্পনা ঠিক আছে, তবে একটা জিনিস নিশ্চিত করতে হবে, রাত 9টার পর কোন জাহাজই যাতে বন্দর ত্যাগ করতে না পারে। হাজি উমর মাথা নাড়ল, ঠিক আছে। উল্লেখ্য, হাজি উমর পিসিডার বন্দর কামান্ডের প্রধান। এহসান সাবরি ঘড়ির দিকে চাইলেন। তারপর বললেন, এবার আমরা উঠি। তার আগে আসুন আমরা আমাদের মহান ভাই, আমাদের নেতা আহমদ মুসার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ভালো রাখুন। কাগায়ানে তিনি আহত হয়েছিলেন। জাম্বুয়াঙ্গো আসার পথে সংঘর্ষে তিনি মনে হয় আরও আঘাত পেয়েছিলেন। তিনি কি অবস্থায় আছেন আমরা জানি না। বলতে বলতে এহসান সাবরির কণ্ঠ ভারী হয়ে উঠল। তিনি থামলেন। সেই সাথে 7 জোড়া হাত প্রভুর সমীপে মোনাজাতের জন্য উত্তোলিত হল। জাহাজ থেকে স্ট্রেচারে তোলার সময় জাম্বুয়াঙ্গো বন্দরেই আহমদ মুসার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গেই অনুভব করেন হাত পা তার বাঁধা। বুঝতে পারেন তিনি এখন স্বাধীন নয়। পেছনের ঘটনা একবার স্মরণ করতে চেষ্টা করেন তিনি। মনে পড়ে, জাহাজের বেষ্টনী থেকে তো তার বোট বের হয়ে আসতে পেরেছিল। কিন্তু তারপর কি ঘটল? মনে পড়ে এক প্রচণ্ড ধাক্কার কথা। তারপর আর কিছু মনে নেই। তাহলে তিনি ওইখানেই জ্ঞান হারান। কিন্তু সাথীরা কোথায়? মনটা তাঁর আনচান করে ওঠে। সেই সাথে মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করে। একটা পিকআপ ভ্যানের ফ্লোরে এনে আহমদ মুসাকে নামানো হল। ঠিক নামানো তো নয়, স্ট্রেচার থেকে তাকে গড়িয়ে ফেলা হল গাড়ির মেঝেতে। মাথাটা ঠক করে বাড়ি খেল গাড়ির মেঝের সাথে। বেদনায় টন টন করে উঠল মাথাটা।
গোটা শরীরে বেদনার একটা স্রোত বয়ে গেল। আহমদ মুসা ভাবলেন, তার অনুমান সত্য হলে কুক্ল্যাক্স ক্লানের হাতেই তিনি বন্দী। বুঝতে চেষ্টা করলেন, কোথায় এখন তিনি। চারপাশের প্রহরীদের দেখে বোঝা যাচ্ছে, এরা ফিলিপিনো আর্মির সদস্য। স্থানটা কি জাম্বুয়াঙ্গো হবে? ভাবলেন আহমদ মুসা। জাম্বুয়াঙ্গোর কথা মনে আসতেই ব্যথায় চিন চিন করে উঠল মনটা। সিঁড়িকে তিনি মুক্ত করতে এসে নিজেই এখন বন্দী। মনটা তাঁর খুব দুর্বল হয়ে যাচ্ছিল অবস্থার নাজুকতায়। কিন্তু পরক্ষণেই তাঁর কণ্ঠে নিঃশব্দে উচ্চারিত হল, আল্লাহ সর্বজ্ঞ, আমি সব ব্যাপারে তাঁর ওপরই নির্ভর করছি। গভীর প্রশান্তি নেমে এল আহমদ মুসার মনে। গাড়ি তখন চলতে শুরু করেছে। আর কোনো বন্দী যখন তার পাশে উঠল না, আহমদ মুসা ধরে নিলেন বন্দী তিনি একাই। সাথীরা কি তাহলে সরে যেতে পেরেছে? অথবা তারা সবাই? আর ভাবতে পারেন না আহমদ মুসা। এক অবরুদ্ধ উচ্ছ্বাস যেন তার বুকটা ভেঙে দিতে চাইল। বোধহয় একটু তন্দ্রা এসেছিল আহমদ মুসার। একটা ঝাঁকুনিতে সন্দিত ফিরে পেলেন। দেখলেন, তাকে একটা স্ট্রেচারে তোলা হচ্ছে। দুজন সৈনিক স্ট্রেচারটি আর্মি ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার্সের প্রশস্ত এবং অন্ধকার একটা ঘরে নিয়ে রাখল। দরজা সশব্দে বন্ধ হয়ে যাবার সময় একটা কণ্ঠ ভেসে এল, কর্নেল ফ্রেসারকে নিয়ে উনি একটি লিখবেন। দরজা বন্ধ হয়ে গেল। আর কোন কথা কানে এল না। কণ্ঠটা আহমদ মুসার পরিচিত। সার্থার কণ্ঠ। সারা দেহে একটা উষ্ণ স্রোত বয়ে গেল আহমদ মুসার। তাহলে সিঁড়িও এখানেই বন্দী। অজান্তেই হাত দুটি তার মুষ্টিবদ্ধ হয়ে এল। ভাবনার গভীরে চলে গেল তাঁর মন। লুকমান রশিদ, এহসান সাবরীরা কি জানতে পেরেছে সব? কাগায়ান, দিবাও ও কোটাবাটোর পর ওদের সর্বশেষ আশ্রয় জাম্বুয়াঙ্গো। কাগায়ান, দিবাও ও কোটাবাটোতে যেমন করে আল্লাহর সাহায্য পিসিডা অঝোর ধারায় পেয়েছে, সে সাহায্য কি তারা জাম্বুয়াঙ্গোতেও পাবে না? সব নির্ভরতা আমাদের তার ওপর। চোখ দুটি তাঁর গভীর প্রশান্তিতে মুদে এল। সশব্দে সেই দরজাটি খুলে গেল আবার। সুইচ টেপার শব্দ শোনা গেল সেই সাথে। আলোতে ভরে গেল ঘরটা। প্রথম দৃষ্টিতেই আহমদ মুসার পরিষ্কার মনে হল, ঘরটা গোয়েন্দা দপ্তরের একটা অপারেশন রুম। পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে একটি করে দরজা ও ছোট জানালা। পশ্চিমের খোলা দরজায় দুজন প্রহরী, হাতে সাব মেশিন গান। দরজা দিয়ে দুজন ঘরে ঢুকল। একজনকে মনে হল ডাক্তার। আরেকজন দীর্ঘাকৃতি, পেটা শরীর, চোখের দৃষ্টি তীব্র। ছোট করে ছাটা চুল। দুহাত ট্রাউজারের পকেটে ঢুকানো। লোকটি আহমদ মুসার পরিচিত নয়। তবে মনে হয় বড় কর্মকর্তাদের একজন। লোকটি এগিয়ে এসে বলল, কেমন বোধ করছেন আহমদ মুসা? আহমদ মুসা কোন জবাব দিলেন না। হালকাভাবে উড়ে আসা এ বিদ্রূপবাণের জবাব দেয়ার কোনো প্রয়োজনও ছিল না। আহমদ মুসা তাঁর দৃষ্টি স্থিরভাবে লোকটির দিকে তুলে ধরলেন শুধু। লোকটি আবার মুখ খুলল। বলল, আমি জন পল, আমাকে চিনতে পারেন। আপনি জন পল, তবে পোপ নন। কিন্তু পোপের চেয়ে বড়। আপনি আমাদের পোপকে অসম্মান করলেন, বলল জন পল। আমি বরং পোপকে সম্মান করেছি জন পল, বলল আহমদ মুসা। কেমন করে? পোপ স্বয়ং যা করছেন না, করতে বলছেন না, ততটা পর্যন্ত করে আপনারা খ্রিস্টধর্মকে কলঙ্কিত করছেন, একথা বলে আমি পোপকে সম্মানই করছি। আপনার ইঙ্গিত কোন দিকে আহমদ মুসা? আমি কি বলতে চাই, কুক্ল্যাক্স ক্লানের পূর্বাঞ্চলীয় বর্তমান প্রধান জন পল অবশ্যই বুঝেছেন। ভ্রু দুটি কুঞ্চিত হয়ে উঠল জন পলের। বলল সে, আপনি কোথায় আছেন তা বোধহয় ভুলে গেছেন আহমদ মুসা। না, ভুলে যায়নি।
কিন্তু শ্বেতাঙ্গ খ্রিস্টানরা তাদের ধর্ম ও বর্ণ স্বার্থের জন্যে যে শ্বেত সন্ত্রাসের আশ্রয় নিয়েছে, আমি তার বিরুদ্ধে। আমরা তা জানি আহমদ মুসা। জানি বলেই আপনি এখানে এসেছেন। একটু থামুল জন পল। বোধহয় একটা ঢোক গিলল। শুরু করল আবার, বিরুদ্ধে বলেই সেদিন কালায়ানে হত্যা করলেন আমাদের নেতা মাইকেল অ্যাঞ্জেলোকে, এ পর্যন্ত হত্যা করেছেন আমাদের হাজার হাজার কর্মীকে এবং আমাদের অস্তিত্বের মতো গুরুত্বপূর্ণ আমাদের রেডিয়েশন বোমা আপনারা কক্ষিগত করেছেন। বলতে বলতে উত্তেজিত হয়ে উঠল জন পল। একটু থেমে বলল, সে বিচারে আমরা পরে আসব। তারপর ডাক্তারের দিকে ফিরে জন পল বলল, প্রফেসর, আপনার কাজ তাড়াতাড়ি শেষ করে আপনি আসুন। গট গট করে ঘর থেকে বেরিয়ে গেল জন পল। ডাক্তার এগিয়ে এল আহত আহমদ মুসার দিকে। হাতে তাঁর ছুরি, কাঁচি, তুলা, ঔষধ। আহমদ মুসা তার দিকে চেয়ে বললেন, ধন্যবাদ ডাক্তার, আসুন। মানবতাবোধ একেবারে মরেনি তাহলে? স্মার্থাকে আমার ধন্যবাদ জানাবেন। সেই হল ঘর। একটা দীর্ঘ ও প্রশস্ত তক্তপোষের সাথে নাইলনের দড়ি দিয়ে শক্ত করে বাঁধা আহমদ মুসার দেহ। তাঁর সামনে এক চেয়ারে বসা জন পল। উত্তেজিত দেখাচ্ছে তাকে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে বলছিল, আমি জানি আপনি সোজাভাবে কথা বলবেন না। কথা বলাবার যন্ত্র আমাদের আছে। পাশেই বিদ্যুৎ আসন, দেখুন ছোবল দেয়ার জন্য কেমন হাঁ করে আছে। ওই পথে যেতে আমাদের বাধ্য করবেন না। শুধু আমাদের বলুন, রেডিয়েশন বোমাগুলো কোথায় রেখেছেন? এটা আমাদের জানালে আর কোনো প্রশ্নই আমরা আপনাকে জিজ্ঞেস করব না। আহমদ মুসা বললেন, তোমাদের এ বিদ্যুৎ আসনকে আমি চিনি। এর ভয় দেখিয়ে রেডিয়েশন বোমার কোনো খবর আমার কাছ থেকে পাবে না। নিজে বাঁচার জন্য লাখো মানুষকে মারার অস্ত্র আমি তোমাদের হাতে তুলে দিতে পারি না। থামুন আহমদ মুসা। বাঘের মতো গর্জন করে উঠল জন পল। উঠে দাঁড়াল সে। হাত দুটি তার মুষ্টিবদ্ধ, চোয়াল দুটি মনে হচ্ছে পাথরের মতো শক্ত। চোখে আগুন। অস্থিরভাবে পায়চারি করছে সে। একসময় সে হো হো করে হেসে উঠল। হাসিটা মনে হল চাবুকের চেয়েও তীক্ষ্ণ। সে এসে আহমদ মুসার সামনে দাঁড়াল। বলল, তাহলে কথা বলবেন না আহমদ মুসা? রেডিয়েশন বোমার কোন খবর তাহলে দেবেন না আমাদের? একটু থেমে বলল, জানেন আপনার সিঁড়িও এখানে বন্দী আছে। তুমি কি বলতে চাচ্ছ জন পল? কি বলতে চাই দেখাচ্ছিস? বলে হাতে দুটো তালি দিল সে। সঙ্গে সঙ্গে দুজন প্রহরী সামনে এসে দাঁড়াল। জন পল তাদের দিকে ফিরে বলল, তোমরা সিঁড়িকে নিয়ে এস। অল্পক্ষণ পরে সিঁড়িকে নিয়ে দুজন প্রহরী ঘরে ঢুকল। সিঁড়ির পরনে মরো রাজকুমারীর সেই পোশাকই রয়েছে। মলিন চেহারা, চোখ দুটি লাল, ফোলা। কেঁদেছে অবিরাম। আহমদ মুসাকে ওইভাবে দেখে দুহাতে মুখ ঢাকল সিঁড়ি। চলতে লাগল তার দেহ। বসে পড়ল সে। জন পল আবার আহমদ মুসার সামনে গিয়ে দাঁড়াল। বলল, আহমদ মুসা, মরো রাজকুমারীর দিকে চেয়ে দেখ। এই মেয়েটি আপনার কি আমরা জানি। এখন বলুন, এই মেয়েটিকে দুনিয়ার জাহান্নামে ঠেলে দিয়ে আপনার জেদ ঠিক রাখবেন না? এ মেয়েটিকে রক্ষার জন্য আমাদেরকে রেডিয়েশন বোমার খবর দেবেন? কেঁপে উঠল আহমদ মুসার গোটা দেহ এক অজানা আশঙ্কায়। বললেন, আহমদ মুসা, তুমি কি বলতে চাও জন পল? আমি বলতে চাই, আমি কথা শেষ করার পর 1 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে যদি আপনি আমাদের কথায় সম্মত না হন, তাহলে এক মানুষ গেরিলার হাতে এই মরো রাজকুমারীকে তুলে দেব। আপনার চোখের সামনে সে নির্দয়ভাবে লুণ্ঠন করবে মরো রাজকুমারীকে। শত চাবুকের ঘা যেন একসাথে জ্বর জ্বর করে তুলল আহমদ মুসার দেহকে। মগজের প্রতিটি তন্ত্রী, মনের প্রতিটি পর্তে এবং স্নায়ুর প্রতিটি কোষে যেন আগুন ধরে গেল।
আহমদ মুসার লৌহ হৃদয় থরথর করে কেঁপে উঠল। কিন্তু তা মুহূর্তের জন্য। দাঁতে দাঁত চেপে মনটাকে স্থির করল আহমদ মুসা। বলল, জন পল, যেটাকে আমার জেদ বলছে তা আমার জেদ নয়, আমার দায়িত্ব। ঘড়ির দিকে তাকিয়েছিল জন পল। বলল, ৩০ সেকেন্ড পার হয়েছে আহমদ মুসা, আর ৩০ সেকেন্ড বাকি। আহমদ মুসা সিঁড়ির দিকে তাকালেন। দেখল সিঁড়ি তার দিকেই তাকিয়ে আছে। তার পাগলা রক্তাক্ত ঠোঁট দুটি কাঁপছে। কিন্তু চোখে অশ্রু নেই, তার জায়গায় দৃঢ়তার এক আলোকদীপ্তি। অপার্থিব যেন সেই নূর আলো। আহমদ মুসা সিদ্ধান্ত নিয়ে নিলেন, ভয়ে কোন মুসলিম কখনো আত্মসমর্পণ করেছে, এমন নজির ইসলামরে সোনালী ইতিহাসে নেই। আহমদ মুসা বললেন, আমি তোমার প্রস্তাবে সম্মত নই, জন পল। একটু থেমে বললেন আবার, আমি এবং সিঁড়ি, আমার, তোমার এবং সকলের রব যিনি সেই আল্লাহর ওপরই নির্ভর করছি। কি ভয়াবহ সিদ্ধান্ত গ্রহণ করলেন আহমদ মুসা, এখনই টের পাবেন, বলে জন পল আবার হাতে তালি বাজাল। ঘরে ঢুকল সেই প্রহরী দুজন। টমকে নিয়ে এসো, দ্রুত কণ্ঠে বলল জন পল। অল্পক্ষণ পরেই ঘরে ঢুকল টম নামের গেরিলা সদৃশ মানুষ। হেলে দুলে এগিয়ে এল সে। হো হো করে হেসে জনপল বলল, বহুদিন পর তোর ভালো খোরাক জুটিয়েছি টম। এদেশের একজন আনকোরা রাজকুমারী। এগিয়ে আয়। বীভৎস এক হাসি দেখা গেল টমের মুখে। চিৎকার করে চোখ বুজল সিঁড়ি। দেহ জুড়ে এক অদম্য উচ্ছ্বাস আছড়ে পড়ল আহমদ মুসার। প্রতিটি পেশি ফুলে উঠল তার ধাক্কায়। নির্দয় নাইলনের রাশিগুলো তাতে আরও কেটে বসে গেল মাংসপেশির ভেতরে। টম এগুচ্ছিল সিঁড়ির দিকে। আহমদ মুসা চোখ বন্ধ করে অন্তরের অন্তহীন আকুতি তুলে ধরলেন প্রভুর সামনে। প্রভু হে, তুমি তো এমনি অবস্থায় সাহায্য করেছিলে লুতকে, মুসাকে, শুয়াইবকে। দ্রুত পায়ের খটখট শব্দে চোখ খুললেন আহমদ মুসা। দেখলেন স্মার্থা ঘরে ঢুকছে। ঘরের মাঝখানে এসে থমকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল স্মার্থা, মির্জন, থামতে বলুন টমকে। মির্জন ঘুরে দাঁড়িয়ে বলল, স্মার্থা তুমি কেন এখানে? আপনার দেয়া কথা আপনি লঙ্ঘন করছেন মির্জন। কি কথা? সিঁড়ির কোনো অমর্যাদা হবে না এ শপথ আপনি আমার কাছে করেছিলেন। হো হো করে হেসে উঠল জনপল। বলল, তুমি তো আচ্ছা ছেলে মানুষ স্মার্থা। তারপর হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার কাজের মধ্যে এসো না, যাও এখান থেকে। তারপর টমকে বলল, দাঁড়িয়ে কেন? টমকে থামতে বলো মির্জন। এবার স্মার্থার কণ্ঠে যেন আদেশের সুর। না, টম থামবে না। এবার জনপলের কণ্ঠ তীব্র হয়ে উঠল। টম এগুচ্ছিল। মুহূর্তে একটি হাত স্মার্থার ওপরে উঠে এল। হাতে চকচকে রিভলভার। স্মার্থার চোখে আগুন। পরপর দুবার ধূম্র উদ্গীরণ করল রিভলভার। বিরাট দেহের ছোট্ট মাথাটা একেবারে গুঁড়িয়ে গেল টমের। বিস্ময়ে হতবাক জনপল একবার ভুলুণ্ঠিত টমের দিকে তাকিয়ে তড়িত ঘুরে দাঁড়াল স্মার্থার দিকে। জনপলের হাতে রিভলভার। কিন্তু জনপলের রিভলভারটি উঁচু হবার আগেই স্মার্থার রিভলভার আরও দুবার অগ্নিবৃষ্টি করল। নির্ভুল নিশানা। গুঁড়িয়ে যাওয়া মাথা নিয়ে জনপল হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। স্মার্থা রিভলভার মাটিতে ফেলে দিয়ে ছুটে গেল আহমদ মুসার কাছে। কোন দিকে ভ্রুক্ষেপ নেই। অনেকটা পাগলের মতোই যেন আহমদ মুসার বাঁধন খুলে দিতে শুরু করল। দরজায় দুজন প্রহরী কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিল। হন্তদন্ত হয়ে কয়েকজন এসে দরজায় দাঁড়াল। তাদের একজনের হাতে রিভলভার। তারাও প্রথমে এসে বিমূঢ় হয়ে গিয়েছিল। কিন্তু তা মুহূর্তের জন্যই। পরক্ষণেই আগন্তুক লোকটির পিস্তল উঠে এল স্মার্থাকে লক্ষ্য করে। দরজায় পায়ের শব্দ পেয়ে সিঁড়ি ফিরে তাকিয়েছিল।
স্মার্থার দিকে রিভলভার তাক করতে দেখে সিঁড়ি স্মার্থা গুলি বলে চিৎকার করে উঠে ছুটে গেল স্মার্থার দিকে। মনে হল যেন স্মার্থাকে আড়াল করতে চায় সে। সঙ্গে সঙ্গে গুলিরও শব্দ হল। গুলি গিয়ে বিদ্ধ করল সিঁড়ির পৃষ্ঠদেশে। উপুড় হয়ে হুমড়ি খেয়ে পড়ল সিঁড়ি স্মার্থার ওপর। স্মার্থা দরজার দিকে এক পলক তাকিয়ে সিঁড়ির দেহটাকে এক পাশে ঠেলে দিয়ে হামাগুড়ি দিয়ে কাছেই পড়ে থাকা জনপলের রিভলভার তুলে নিল। কিন্তু আর ফিরতে পারল না। এক ঝাঁক গুলি তার দিকে ছুটে এল। হামাগুড়ি অবস্থাতেই স্মার্থার দেহটা নেতিয়ে পড়ল মেঝের ওপর। এই সময় দূরে কোথাও প্রচণ্ড বিস্ফোরণে ঘরটা কেঁপে উঠল। মুহূর্তকাল পরে আরও একটা, তারপর আরও একটা। অন্ধকারে ডুবে গেল ঘরটা। তারপর খুব কাছ থেকে এক পশলা মেশিনগানের গুলির শব্দ কানে এল। মুহূর্তকাল বিরতি, তারপর অবিরাম শুরু হল মেশিনগানের গুলি বর্ষণ। আহমদ মুসা বুঝতে পারল পিসিডা শহরে প্রবেশ করেছে এ বাড়িতেও। আনন্দে বুকটা ফুলে উঠল, ইয়াল্লাহ, পিসিডাকে সাহায্য কর, বিজয়ী কর। জাম্বুয়াঙ্গ বিজয়ের মাধ্যমে আমাদের মিন্দানাও বিজয় সম্পূর্ণ কর। সিঁড়ির কথা মনে পড়ল। মুহূর্তে আনন্দের রেশটা মুছে গেল আহমদ মুসার। সিঁড়ির দেহটা আহমদ মুসার পাশে এসেই পড়েছিল। কিন্তু হাত নাড়াতে পারে না সে, কোন রকম পাশ ফেরার সাধ্য তার নেই। অস্ফুটে ডাকলেন, সিঁড়ি। কোন জবাব নেই। বুকটা কেঁপে উঠল আহমদ মুসার। তাহলে কি? তবু আবার ডাকলেন, সিঁড়ি। এবার স্বরটা একটু বড়। এবার ও কোন উত্তর নেই। আহমদ মুসার মনে হচ্ছে একটা হালকা কি যেন তার ডান বাহুটা আঁকড়ে আছে। কি এ বস্তু? কিন্তু তা দেখার সাধ্য আহমদ মুসার নেই। এই সময় ঘরে অনেকগুলো পায়ের ত্রস্ত শব্দ শোনা গেল। জ্বলে উঠল একটা টর্চ। দ্রুত কণ্ঠে একজন নির্দেশ দিল, তক্তা সমেত তুলে নাও আহমদ মুসাকে। ছুটে এল কয়েকজন। টর্চের আলোতে আহমদ মুসা দেখতে পেল রক্তে ভেসে যাচ্ছে সিঁড়ির দেহ। তার পাশেই উপুড় হয়ে পড়ে আছে সে। আর তারই একটা হাত উঠে এসে আঁকড়ে ধরে আছে আহমদ মুসার ডান বাহু। যেন একটা অবলম্বন খুঁজে পেয়েছে সিঁড়ি। প্রহরীরা ছুটে এল। তুলে নিল তক্তা সমেত আহমদ মুসাকে। সিঁড়ির হাতটা খসে পড়ল মেঝেতে। এই সময় মূর হামসারের মুখটা ভেসে উঠল আহমদ মুসার চোখের সামনে। আকস্মাৎ চোখ দুটো ভারী হয়ে উঠল আহমদ মুসার। নেমে এল দুচোখ থেকে অশ্রুর দুটো ফোঁটা। মন নিঃশব্দে আওয়াজ করল, পারলাম না বন্ধু তোমার কাছে তোমার বোনকে ফিরিয়ে দিতে। গোটা বাড়ি জুড়ে তখন সংঘর্ষ। ক্রমশই শব্দ আরও কাছে আসছে। আহমদ মুসা বুঝল বাড়ি নিয়ন্ত্রণ পেতে পিসিডার আর দেরি নেই। কিন্তু এরা তাকে নিয়ে ওপরে উঠছে কেন? কি করবে এরা? হঠাৎ তার মনে পড়ল, এরা কি ছাদ দিয়ে পালিয়ে যাবে? ছাদে কি তাহলে হেলিকপ্টার আছে? আহমদ মুসার অনুমান সত্য হল। চিলেকোঠার কাছাকাছি আসতেই হেলিকপ্টারের ইঞ্জিনের পরিচিত শব্দ কানে এল। হেলিকপ্টার স্টার্ট নিয়েই ছিল। আহমদ মুসাকে নিয়ে ওঠা মাত্র হেলিকপ্টার উড়াল দিল। সামনের সিট থেকে কে একজন বলল, আমাদের কমান্ডোরা অসাধ্য সাধন করেছে। তারা এতক্ষণ ওদের ঠেকিয়ে রাখতে না পারলে হেলিকপ্টার আনা যেত না। এখন কি নির্দেশ থাকল আমাদের ছেলেদের ওপর? বলল আরেকজন। উত্তরে পূর্বোক্তজন বলল, কর্নেল কর্কই সে সিদ্ধান্ত নেবেন। তবে মোটামুটি কথা, আমাদের ছেলেরা এখন পেছন দরজা দিয়ে সরে পড়বে। ভারী গলায় কে একজন বলল, কোথায় সরে পড়বে? গোটা শহরটা ওদের জালের মধ্যে। দেখলে না কেমন করে গোটা শহর একসাথে জ্বলে উঠল। কিছুক্ষণ চুপচাপ, তারপর একজন বলল, কোথায় যাচ্ছি আমরা? কাগনোয়াভিচের শিপে। খবর পেয়েছি আমাদের শিপটা বন্দরে আটকা পড়েছে। আহমদ মুসা অস্ফুট স্বরে উচ্চারণ করল,
যে কাগনোয়াভিচ উচিন ভর মাধ্যমে আলী কাউসারের সাথে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল ইন্টেলিজেন্স সার্ভিস রিও ওয়ার ইন্টেলিজেন্স অর্গানাইজেশন এর ফিলিপাইন শাখার প্রধান সেই কাগনোয়াভিচ। আর্মি ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার্স এতখানি সুরক্ষিত হবে তা ধারণা করেননি এহসান সাবরি। ঠিক ৯টাতেই তিনি পৌঁছে গেছেন। সঙ্গে সঙ্গে গার্ড রুম থেকে একটি গুলির শব্দ আসে। পরক্ষণেই গেটটি খুলে যায়। আরেকটি গুলির শব্দ আসে এই সময় গার্ড রুম থেকে। সেই সাথে মেশিনগানের এক ঝাঁক গুলি আসে গেট লক্ষ্য করে। এইভাবে শুরুতেই তাদের প্রবেশ বাধাগ্রস্ত হয়। আড়ালে থাকা সুনির্দিষ্ট অবস্থান থেকে তারা গুলি বৃষ্টি করছিল। বিস্ফোরণের পর বিদ্যুৎ চলে গেলেও তা খুব উপকারে আসেনি এহসান সাবরির, আকাশে দাদশির চাঁদ থাকায়। এহসান সাবরিরা ওদের দেখছিল না, কিন্তু ওরা তাদের ঠিকই দেখছিল। সবচেয়ে মুশকিল হয়েছে এই বিশাল বিল্ডিংটিতে ঢোকার একটি মাত্র প্যাসেজ এবং একটি মাত্র দরজা। পিসিডার বেপরোয়া ইউনিটগুলি বৃষ্টির মধ্যেই এগিয়ে যায় এবং ওদের পরাভূত করে। কিন্তু প্রবেশ দরজায় গিয়ে ধাক্কা খায় তারা। কথা ছিল আবু সালেহ এ দরজা খোলারও ব্যবস্থা করবে, কিন্তু তা হয়নি। অবশেষে দরজা বোমা মেরে উড়িয়ে দিতে হয়। এভাবে প্রতি দরজায়, প্রতি বাঁকে বাধার সাথে যুঝে এহসান সাবরি যখন সেই হলকক্ষে গিয়ে পৌঁছলেন, তখন হল ঘর খালি। টর্চের আলোতে ব্যাকুলভাবে তিনি লাশগুলো পরীক্ষা করলেন। না, আহমদ মুসা নেই। বুকের কাঁপুনি একটু কমল, তাহলে কি আহমদ মুসা সরতে পেরেছেন? চোখের কোণায় তার এক উজ্জ্বল আনন্দ ঝিলিক দিয়ে উঠল। লাশের ওপর টর্চের আলো ঘোরাতে গিয়ে একজনের পোশাক দেখে তিনি চমকে উঠলেন। গায়ে মরো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক। তার বুকটা ছ্যাঁতো করে উঠল। শিরিন এত ভালো করে দেখার জন্য তিনি ঝুঁকে পড়লেন। এই সময় একজন ছুটে এসে বলল, ছাদে হেলিকপ্টার। শোনার সঙ্গে সঙ্গে এহসান সাবরি উঠে দাঁড়িয়ে ছুটলেন সিঁড়ি ভেঙে ছাদের দিকে। কিন্তু ছাদে গিয়ে যখন পৌঁছলেন, তখন হেলিকপ্টারটি অনেক উপরে এবং বাড়ির চৌহদ্দির বাইরে। হাত থেকে স্টেনগানটা খসে পড়ল এহসান সাবরির। বসে পড়ে দুহাতে মুখ ঢেকে শিশুর মতো কেঁদে উঠলেন এহসান সাবরি। আমার অভিযান ব্যর্থ, আমি ব্যর্থ হয়েছি। শিরি মৃত, আহমাদ মুসাকে ওরা নিয়ে গেল। হামিদ উনিত এসে এহসান সাবরির মাথায় হাত রাখল। মাথা তুলে হামিদ উনিতকে দেখে তাকে জড়িয়ে ধরে বলল, আমরা পারলাম না হামিদ। কান্নায় ভেঙে পড়ল শেষের শব্দগুলো। হামিদ উনিত বলল, এহসান সাবরি ভাই, কান পেতে শুনুন, গোটা জাম্বুয়াঙ্গ নগরীতে পিসিডার বন্দুকগুলো আনন্দ উৎসব করছে। আমরা বিজয় লাভ করেছি। এ বিজয় দিয়ে আমরা মিন্দানাওয়ের শহরাঞ্চলগুলো থেকেও উচ্ছেদ করলাম ফ্যাসিবাদীদের অবৈধ শাসনকে। একটু থামল হামিদ উনিত। তারপর বলল, এই বিজয়ের স্থপতি যিনি, তিনি এই মুহূর্তে আমাদের মাঝে নেই হয়তো, কিন্তু তিনি তো আছেন, এটাই আমাদের সান্ত্বনা। আবেগে রুদ্ধ হয়ে এল হামিদ উনিতর কণ্ঠ। একটু থামল হামিদ উনিত। তারপর বলল, যেখানেই তাকে নেয়া হোক, বিশ্বজোড়া ইসলামী আন্দোলনের বিপ্লবী কর্মীদের চোখের বাইরে নেয়াতকে সম্ভবে না। আল্লাহ তাঁর নিগাহবান। হেলিকপ্টারের শব্দ তখন ক্ষীণ হয়ে এসেছে। পশ্চিম দিগন্তে কালো এক বিন্দুর মতো দেখা যাচ্ছে হেলিকপ্টারটিকে। এহসান সাবরি, হামিদ উনিত এক দৃষ্টিতে তাকিয়ে আছেন সেদিকে। স্পাইশিপ কারকভ জাম্বুয়াঙ্গ থেকে ৫০ মাইল দূরে সোলো সাগরে ভাসছে। স্পাইশিপ হলেও রীতিমতো কমব্যাট জাহাজের সব গুণ বৈশিষ্ট্য তার মধ্যে আছে। বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, সাবমেরিনকে ডেপথ চার্জ করার মতো ভয়ঙ্কর টর্পেডো এবং তার সাথে দূরপাল্লার কামান। কারকভের উন্মুক্ত ডেকে খুব সহজেই হেলিকপ্টার উঠানামা করতে পারে। স্পাইশিপ কারকভের একটি কেবিন। বিশ্ব ইন্টেলিজেন্স রিওর ফিলিপিন শাখার প্রধান কাগনোয়াভিচ বসে আছেন তার টেবিলে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিলেন তিনি। তার সামনে টেবিলে একটা রিপোর্ট পড়ে আছে।
জাম্বুয়াগো থেকে পাঠিয়েছে কেজিবি অপারেটর। রাত ৯টা থেকে পিসিডা তার অপারেশন শুরু করেছে। অপারেশন শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যে টেলিফোন ও বেতার ভবন ওরা দখল করে নিয়েছে। নিশ্ছিদ্র অন্ধকারে ঢাকা নগরীতে অভিযান চালিয়ে অল্পক্ষণের মধ্যেই পুলিশ যোগাযোগ পথের সবগুলো ব্রিজসেতু তারা ধ্বংস করে দিয়েছে। সেনা ছাউনি অবরুদ্ধ। সংঘর্ষ চলছে। কাগনোয়াভিচ চোখ খুললেন, সোজা হয়ে বসলেন, আবার চোখ বুলালেন রিপোর্টটিতে। কপাল তার কুঞ্চিত হয়ে উঠল। মনে পড়ল তার কয়দিন আগের কাগায়ান নগরীর কথা। একই নিয়ম, একই ভঙ্গি। কাগায়ানের বিস্তারিত রিপোর্ট তিনি পড়েছেন। ওদের অপারেশন যখন শুরু হয় তখন করার কিছুই থাকে না। প্রশাসন ও প্রতিরোধের গোটা ব্যবস্থাই ভেঙে যায় মুহূর্তে। যারা জান দিতে দ্বিধা করে না তাদের সাথে কে পারবে? ফিলিস্তিনে ওরা এই শক্তির বলেই জিতেছে। জাম্বুয়াঙ্গো নগরীর পতন ঘটলে মিন্দানাওয়ে আর পা রাখার কোন জায়গা থাকবে না খ্রিস্টান সরকারের। অপগণ্ড কুক্ল্যাক্সক্ল্যান নিষ্ঠুর আচরণে না মাতলে মিন্দানাও হয়তো এত তাড়াতাড়ি হাতছাড়া হতো না। কুক্ল্যাক্সক্ল্যানের কথা মনে হতেই আহমদ মুসার কথা মনে পড়ল কাগনোয়াভিচের। নডে চড়ে বসল কাগনোয়াভিচ। জাম্বুয়াঙ্গোতে সরকারের পতন ঘটলে কুক্ল্যাক্সক্ল্যান কি আহমদ মুসাকে ধরে রাখতে পারবে, নাকি আহমদ মুসার কাছ থেকে ইতিমধ্যেই তাদের যা প্রয়োজন সেই রেডিয়েশন বোমার খবর আদায় করে নিয়েছে? শেষের কথাটা মনে জাগতেই তীক্ষ্ণ একটা অস্বস্তিতে ছেয়ে গেল কাগনোভিচের মন। এ সময় পাশের ইন্টারকমে ভেসে এল রেডিও রুম থেকে তীক্ষ্ণ এর কণ্ঠ, স্যার, জরুরি মেসেজ আছে, আসতে চাই। এস। উত্তর দিলেন কাগানোভিচ। ইন্টারকম বন্ধ হয়ে গেল। একটু পরেই কাগজ হাতে ঘরে ঢুকল তীক্ষ্ণ। নিঃশব্দে কাগজটি হাত বাড়িয়ে এগিয়ে দিল। একটু ঝুঁকে কাগজটি হাতে নিল কাগনোভিচ। তীক্ষ্ণ বেরিয়ে গেল। মেসেজটিতে দ্রুত নজর বুলাল কাগনোভিচ। জাম্বুয়াঙ্গো শহরের প্রতিরোধ ভেঙে পড়েছে। কার্যত পিসিডাই এখন শহর নিয়ন্ত্রণ করছে। একটি সামরিক হেলিকপ্টারে করে জাম্বুয়াঙ্গোর সামরিক গোয়েন্দা প্রধান কর্নেল ভ্যাসিলিভার ও কুক্ল্যাক্সক্ল্যান চিফ মাইকেল ফুট বন্দি আহমদ মুসাকে নিয়ে কারকভের দিকে যাত্রা করেছে। ওরা জরুরি ল্যান্ডিংয়ের সুযোগ চায়। স্পাইশিপ কারকভে ওরা ল্যান্ডিং সুযোগ চায় কথাটা ভাবতেই কপাল কুঞ্চিত হল কাগনোভিচের। CIA এর সাঙাতরা কারকভে নামবে। প্রকৃতপক্ষে আহমদ মুসাকে হাতে পাওয়ার জন্য আমরা কুক্ল্যাক্সক্ল্যানকে সহযোগিতা করতে চেয়েছিলাম। কিন্তু কুক্ল্যাক্সক্ল্যানকে এবং ফিলিপিনের কোন সামরিক গোয়েন্দাকে তো আমরা স্পাইশিপ কারকভে স্বাগত জানাতে পারি না। অস্থিরভাবে উঠে দাঁড়াল কাগনোভিচ। পায়চারি করতে লাগল। হঠাৎ মুখ তার উৎফুল্ল হয়ে উঠল। আহমদ মুসাকে হাতে পাওয়ার তুলনায় এই ঝামেলা কিছুই নয়। ফিলিস্তিন বিপ্লবের নায়ক, মিন্দানাও বিপ্লবের নির্মাতা, আজকের বিশ্ব কমিউনিজমের ১ নম্বর শত্রু আহমদ মুসাকে ওয়ার্ল্ড রেড ফোর্সেস দীর্ঘদিন থেকে চায়। তাকে নিয়ে কুক্ল্যাক্সক্ল্যানের কি প্রয়োজন? রেডিয়েশন বোমা তার চাই, এই তো। চেয়ারে ফিরে এল কাগনোভিচ। নিজস্ব কোডে দ্রুত একটা মেসেজ ড্রাফট করল। সব জানিয়ে নির্দেশ চাইল সে মস্কোর রিও রয়্যাল হেডকোয়ার্টার্সের কাছে। তারপরে ইন্টারকমে ডাকল তীক্ষ্ণকে মেসেজ পাঠাবার জন্যে। স্পাইশিপ কারকভের একটি কক্ষ। ঘুমানোর 2টো ডিভান, সোফাসেট, অ্যাটাচড বাথসহ কক্ষটি বেশ বড়। সোফায় গা এলিয়ে বসে আছে কর্নেল ভ্যাসিলিভার ও মাইকেল ফুট। গতকাল রাত 11টায় হেলিকপ্টার ল্যান্ড করার পর সোজাসুজি তাদের এ ঘরে এনে তোলা হয়েছে। তারপর থেকে এখানে তারা আছে। জাহাজ বলতে তারা এই কক্ষটাকেই বুঝেছে। ব্যাপারটা তাদের জন্য বড়ই অস্বস্তিকর। আহমদ মুসা কোথায় তারা কিছুই জানে না। কর্নেল ভ্যাসিলিভার কিছু বলার জন্যে মুখ খুলেছিল। দরজা খোলার শব্দ হল।
ভেতরে প্রবেশ করল কাগনোয়াভিচ। হাসি মুখে কাগনোয়াভিচ হাত বাড়িয়ে দুজনার সাথে হ্যান্ডশেক করে সোফায় বসতে বসতে বলল, মাফ করবেন মি ভ্যাসিলি, মি ফুট। গত রাত থেকে কয়েকটা জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়তে হয়েছে। জরুরি নির্দেশ এসেছে, ভারত মহাসাগরে যেতে হবে। তার জন্য বেশ কিছু কাজ সারতে হচ্ছে। থামল কাগনোয়াভিচ। একটু সময় নিয়ে আবার শুরু করল, আপনাদের খুবই কষ্ট হচ্ছে, এজন্য আমি দুঃখিত। কিন্তু আমি নিরুপায়। সামরিক এই জাহাজে নীতিগত কারণেই আপনাদের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। না, না, দুঃখের কোনো কারণ নেই। ব্যাপারটা আমরা বুঝতে পারছি। আমরা হলেও হয়তো এটাই করতাম, বলল কর্নেল ভ্যাসিলিভার। ধন্যবাদ, বলল কাগনোয়াভিচ। তারপর একটু থেমে আবার শুরু করল, মি ফুট, মীর ভ্যাসিলি আহমদ মুসাকে আপনাদের কেন প্রয়োজন? রেডিয়েশন বোমার এখনও কোনো সন্ধান আমরা পাইনি। মিন্দানাও তো আপনাদের হাত ছাড়াই হল, কি করবেন রেডিয়েশন বোমা দিয়ে? ঠোঁটের কোণে হাসি টেনে বলল কাগনোয়াভিচ। একটু দ্বিধা করল মাইকেল ফুট। তারপর বলল, কিছু তো আপনি জানেনই। রেডিয়েশন বোমাকে কেন্দ্র করে মার্কিন সরকারের সাথে কুক্ল্যাক্স ক্ল্যানের একটা গণ্ডগোল চলছে। চুরি করা বোমাগুলো মার্কিন অস্ত্রাগারে ফেরত দিতে চানত। মুখে সেই হাসিটা টেনে বলল কাগনোয়াভিচ। কথাটা তাই। অপরাধীর মতো শুনাল মাইকেল ফুটের কণ্ঠ। কিছুক্ষণ সবাই চুপচাপ। মাইকেল ফুট, ভ্যাসিলিভারের মুখে চোখে অস্বস্তি, কিছুটা অপমানেরও প্রকাশ দেখা যাচ্ছে। কথা আবার কাগনোয়াভিচই শুরু করল। বলল, কথাটা বলে ফেলাই ভালো মাইকেল ফুট। কিছুক্ষণ আগে খবর পেলাম গতকাল ফের সন্ধানী সাবমেরিন ইউনিট রেডিয়েশন বোমাগুলো খুঁজে পেয়েছে, উদ্ধারও করেছে। একটু দম নীল কাগনোয়াভিচ। মাইকেল ফুটের চোখ বিস্ফারিত হয়ে উঠেছে। সেখানে বিস্ময় ও উদ্বেগ দুই আছে। সেদিকে তাকিয়ে মৃদু হেসে কাগনোয়াভিচ বলল, ভয়ের কিছু নেই মি ফুট। মস্কোতে যায়নি। এইমাত্র আমাদের সরকার থেকে আমাকে জানানো হয়েছে, আহমদ মুসাকে ফ্রো এর হাতে ছেড়ে দিলে রেডিয়েশন বোমাগুলো আপনাদের ফিরিয়ে দেয়া হবে। শুধু 5টি বোমা আমাদের কেমিক্যাল ল্যাবরেটরিতে যাবে। এই 5টি বোমা সাগর তলে হারিয়ে গেছে বলেও কুক্ল্যাক্স ক্ল্যান পেন্টাগনের হাত থেকে রেহাই পেতে পারে। থামল কাগনোয়াভিচ। কোন কথা জোগাল না মাইকেল ফুটের মুখে। বিমুড মনে হল তাকে। অল্পক্ষণ অপেক্ষা করে কাগনোভিচ গম্ভীর কণ্ঠে বলল, সিদ্ধান্ত আপনাকে দ্রুতই নিতে হবে মাইকেল ফুট। ভেবে দেখুন, আহমদ মুসা ও রেডিয়েশন বোমা দুইই আমাদের হাতে। কুক্ল্যাক্স ক্ল্যানের মঙ্গল চায় বলেই আমাদের সরকার এই অফার দিচ্ছে। কথা শেষ করে কর্নেল ভ্যাসিলিভারের দিকে চাইল কাগনোভিচ। একটু হেসে বলল, আপনি কিছু বলুন মি ভার। ভার আগের থেকেই রুষ্ট হয়ে উঠেছিল। কম্যুনিস্ট অধিপত্যের প্রতি যে সহজাত ঘৃণা ছিল তা বেড়ে গিয়েছিল অনেক গুণ। হাতের মুঠো পেয়ে ভালোই খেলছে পুঁচকে ওয়েন্ডা। অন্য সময় হলে দেখিয়ে দেয়া যেত। কিন্তু মনের কথা মনে চেপে মুখে হাসি টেনে মি ভার বলল, ঠিকই বলেছেন মি কাগনোভিচ, আপনার জায়গায় হলে আমিও এ কথাই বলতাম। সৈনিক সুলভি কথা বলেছেন মি ভার। বলে হেসে মুখ ফিরাল সে মাইকেল ফুটের দিকে। মাইকেল ফুট গম্ভীর গম্ভীর কণ্ঠেই সে বলল, রেডিয়েশন বোমাগুলো কবে, কোথায় পাব আমরা? ধন্যবাদ মি ফুট। চোখে মুখে খুশি ঠিকরে পড়ল কাগনোভিচের। আবার বলতে শুরু করল, দক্ষিণ সাগরে আমাদের সাবমেরিন বহরে রেডিয়েশন বোমাগুলো রাখা হয়েছে। আপনারা চাইলে উত্তর বোর্নিয়র কুদাতো বন্দর অঞ্চলে আপনাদের যে ঘাঁটি আছে সেখানে আগামীকালই এগুলো পেতে পারেন। একটু থেমে মুখে একটু বাঁকা হাসি টেনে কাগনোয়াভিচ বলল, মিন্দানাওয়ের পর ইন্দোনেশিয়াই তো আপনাদের বড় টার্গেট। বোমাগুলো সেখানে আপনারা কাজেও লাগাতে পারেন যা পারেননি আপনারা মিন্দানাওয়ে।
কাগনোয়াভিচের পক্ষ থেকে এই কঠিন বিদ্রূপ সত্ত্বেও তার প্রস্তাবে মনে মনে খুশি হল মাইকেল ফুট। আসলে মিন্দানাওয়ের পর সোলো ও সেলিভিস সাগরের আশেপাশে এটাই তাদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। একসময় এখানে পিসিডার খুবই প্রভাব ছিল। এখান থেকে মিন্দানাও ও দ্বীপাঞ্চলগুলোতে পিসিডের জন্য অস্ত্র, অর্থ, খাদ্য সবকিছুই যেত। কিন্তু ইন্দোনেশীয় সরকারের প্রভাবশালী খ্রিস্টানদের কাজে লাগিয়ে কৌশলে এই অঞ্চল থেকে পিসিডার সব প্রভাব উৎখাত করা গেছে। মনের খুশিটা মনেই চেপে গম্ভীর কণ্ঠে মি ফুট বলল, আপনার প্রস্তাব মতো আগামীকালই পৌঁছে দিন। এই সময় দরজা ঠেলে চা নিয়ে ঘরে ঢুকল বেয়ারা। টেবিলে চায়ের সরঞ্জাম সাজিয়ে নিতে নিতে কাগনোয়াভিচ বলল, 2 ঘণ্টার মধ্যে আমরা এখান থেকে যাত্রা করছি। যাবার পথে কুদাত বন্দরেই আমরা আপনাদের নামিয়ে দিতে চাই, কিংবা হেলিকপ্টার নিয়ে আপনারা যেখানে ইচ্ছা যেতে পারেন। মি ভার মাথা নেড়ে এই কথায় সায় দিল। সবারই হাতে ধুমায়িত চায়ের কাপ, কিন্তু একমাত্র কাগনোয়াভিচ ছাড়া কারোরই মন ধুমায়িত কাপের দিকে নেই বলেই মেন হল। কারগভের খোলে ছোট একটি কক্ষে শুয়ে আছে আহমদ মুসা। শোবার ওই একটি খাট ছাড়া আর কিছুই নেই ঘরে। এটা চোট বাত। সেন্ট্রি দেখিয়ে দিয়ে গেছে বাথরুমের টেপে খাবার পানি পাওয়া যাবে। একটা স্টিলের দরজা ছাড়া কক্ষে আর কোন জানালা নেই। সেন্ট্রাল সাপ্লাই ব্যবস্থা থেকে অক্সিজেন আসছে না, গরম না শীত অবস্থা। ভালোই লাগল আহমদ মুসার। ওরা জাহাজের সেফটি সেলকে একেবারে কারাগার বানিয়ে ফেলেনি। ডাক্তার একবার এসেছিল, ঔষধ দিয়ে গেছে। মাথার তীব্র ব্যথাটা এখন অনেক কম মনে হচ্ছে, কিন্তু বিরাট ব্যান্ডেজের মাথাটা বেশ ভারী মনে হচ্ছে। আরও ভালো লাগল, রক্ত মাখা পোশাক ওরা পাল্টাবার সুযোগ দিয়েছে। নতুন এক জোড়া প্যান্টশার্ট দিয়েছে পরার জন্য। মেঝের দিকে তাকিয়ে দেখল, জুতা জোড়া নেই, বদলে এক জোড়া নতুন জুতা দেয়া হয়েছে। আরও খেয়াল করল, হাতের আংটিটিও তার নেই। অর্থাৎ দেহটা ছাড়া নিজের বলতে তার এখন কিছুই নেই। মনে মনে হাসল আহমদ মুসা। জুতা, জামাকাপড়, আংটিতে কোনো অদৃশ্য রহস্য থাকতে পারে। কাগনোয়াভিচ কোন সুযোগের দ্বারই আহমদ মুসার জন্য খোলা রাখতে চায় না। শিপে আসার পর গত 14 ঘণ্টায় একবারই মাত্র কাগনোয়াভিচ এখানে এসেছিল। ঠান্ডা গলায় সে বলে গেছে, কারকভকে যেন সে কুক্ল্যাক্স ক্ল্যানের সেই জাহাজ মনে না করে, এবং অবাঞ্ছিত কোন কিছু করার মতলব যেন তার না হয়। সে বিরক্ত না করলে তাকে বিরক্ত করার কোন ইচ্ছা তাদের নেই। কাগনোয়াভিচের চোখে চোখ রেখে আহমদ মুসা কথাগুলো শুনেছেন। কথাগুলো তার বিশ্বাস হয়েছে। তার মনে হয়েছে, কাগনোয়াভিচ তাকে বহন করছে মাত্র, তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব তার নেই। সুতরাং আপাত জীবনযাত্রা তার নিরাপদ। আর এদের পরিকল্পনা জানার আগে কিছু করার ইচ্ছাও তার নেই। ফিলিস্তিনে কাজ শেষ। মিন্দানাওয়ের কাজও শেষ হয়েছে। গোটা মিন্দানাও এখন পিসিডার নিয়ন্ত্রণে চলে গেছে। মুর হামসারের নেতৃত্বে এতক্ষণে নিশ্চয়ই স্বাধীন মরো রিপাবলিক এর ঘোষণা হয়ে গেছে। তার আর সেখানে কোনো প্রয়োজন নেই। সুতরাং এখন কিছু করার আগে চলতি ঘটনা প্রবাহকে জানতে হবে। পাশ ফিরে শুলেন আহমদ মুসা। স্টিলের খাট, লম্বালম্বি টানা স্প্রিংয়ের বেঞ্চের ওপর তোশক পাতা। খাটের স্টিলের পায়া ফ্লোরের স্টিলের মেঝের সাথে স্ক্রু দিয়ে আঁটা। পাশ ফিরে শুতেই বালিশের সাথে সেটে থাকা ডান কান দিয়ে ইঞ্জিনের ঘড় ঘড় আওয়াজ কানে এল, সেই সাথে অনুভূত হল নতুন এক সূক্ষ্ম কাঁপুনি। আহমদ মুসা উৎকর্ণ হয়ে বুঝতে চেষ্টা করলেন। ঠিক জাহাজ এখন চলছে। কিছুক্ষণ পর আরও নিশ্চিত হলেন, জাহাজ চলছে। জাহাজ ডান দিকে মোড় নীল স্পষ্ট অনুভব করলেন তিনি। কোথায় কোন দিকে চলছে জাহাজ, নিজেকে নিজেই প্রশ্ন করল আহমদ মুসা। কিন্তু এখান থেকে স্থানকাল কিছুই বুঝার উপায় নেই, এমনকি দিন রাতের পার্থক্য নয়।
তবে গত রাত 11টা থেকে সময় জানিয়েছে, তাতে এখন মধ্যদিন পার হবার কথা। এ সময় দরজায় ক্লিক করে একটা শব্দ হল। খুলে গেল দরজা। মনে হল দরজায় ইলেকট্রনিক কি সিস্টেম রয়েছে, যে ঘরে ঢোকে তার দরজা খুলতে হয় না। সুইচ রুম থেকে অপারেটর সুইচ টিপলেই দরজা খুলে যায়। কিন্তু ঠিক কোন মুহূর্তে দরজা খোলা চাই, একটা সুইচ রুম থেকে জানবে কি করে? তাহলে সব দরজা কি ইলেকট্রনিক ক্যামেরা পাহারা দিচ্ছে? সব ঘরেও কি তাই? আহমদ মুসার মুখে মৃদু হাসি ফুটে উঠল। কাগনোয়াভিচ কেন বলেছিল এটা কুক্ল্যাক্স ক্ল্যানের জাহাজ নয়, তা বুঝতে পারল। বুঝতে পারল, তার এই শুয়ে থাকাটাও কন্ট্রোল টিভির পর্দায় তারা দেখতে পাচ্ছে। একবার ভাবল, আলো নিভিয়ে দিলে বোধ হয় তাদের চোখকে ফাঁকি দেয়া যায়। কিন্তু সুইচ কোথায়? এ ঘরের আলোর নিয়ন্ত্রণ ও তার হাতে নেই। সুইচ থাকলেই বা কি হতো? ইনফ্রারেড টিভি ক্যামেরা আলো অন্ধকারের তোয়াক্কা করে না। দরজা খুলে ট্রলি ঠেলে খাবার নিয়ে ঘরে প্রবেশ করল একজন বৃদ্ধ গোছের লোক। অটুট স্বাস্থ্য দেখলেই মনে হয় পেটা শরীর, যেন 10 জন মানুষের শক্তি তার দেহে। দীর্ঘদেহী লোকটি নিরস্ত্র। দরজাতেও কোন সেন্ট্রি নেই। আহমদ মুসা খেয়াল করল, শিপে আসার পর এ দরজায় কোন সময়েই সেন্ট্রির অস্তিত্ব অনুভব করেননি। রাতে খাবার, সকালে নাস্তা যারা দিয়েছে তাদেরকেও নিরস্ত্রই দেখেছেন। এদের দুঃসাহসে বিস্মিত হলেন আহমদ মুসা। কিন্তু পরক্ষণেই নিজের বোকামির জন্য হাসি পেল আবার। টেলিভিশন ক্যামেরা যখন তাকে পাহারা দিচ্ছে, তার প্রতিটি নড়াচড়া, এমনকি তার চাহনি পর্যন্ত যেখানে তারা কন্ট্রোল রুমে বসে দেখছে, তখন আর তাদের চিন্তা কিসের? ট্রলিটি খাটের কাছে এনে খাবার সাজিয়ে দিল লোকটি। আহমদ মুসা উঠে বসল। দুপুরের খাবার এসেছে। এখন তাহলে কয়টা? জোহরের নামায় তো পড়া হয়নি। এশার নামায় সে পড়েছেন ঠিক সময় মতেই। ঘুম থেকে উঠে অনুমানেই নামায় পড়ে নিয়েছেন তিনি। কিবলাও ঠিক করতে পারেননি। লোকটির হাতে ঘড়ি দেখে সময় জিজ্ঞাসা করলেন আহমদ মুসা। লোকটি মুখ তুলে আহমদ মুসার দিকে তাকাল। ভাবলেশহীন দৃষ্টি। দেহ ও মুখের গড়নের দিক থেকে লোকটি খাস রাশিয়ান। আহমদ মুসার প্রশ্ন সে বুঝতে পারেনি। বলল, আমি ইংরেজি বুঝি না। এবার আহমদ মুসা রুশ ভাষায় প্রশ্নটার পুনরাবৃত্তি করলেন। বেলা 2টা, বলল লোকটি। আহমদ মুসা রুশ ভাষা জানে দেখে লোকটির মুখে প্রথমে বিস্ময়, তারপর খুশির রেখা দেখা দিল। আহমদ মুসা আবার বলল, পশ্চিম কোন দিক, দয়া করে কি বলবেন? লোকটি মুখ তুলল। চোখে তার জিজ্ঞাসা, কিছুটা সন্দেহ। বলল, এসব প্রশ্নের জবাব আমি দিতে পারব না। দ্রুত সে খাবার সাজিয়ে দিচ্ছিল। সাজানো শেষ হলে রুমালে হাত মুছতে মুছতে বলল, পশ্চিম দিক আপনার কেন প্রয়োজন? আমি মুসলমান। দিনে 5 বার নামায় পড়ার জন্য কিবলামুখী হওয়া প্রয়োজন। বলল আহমদ মুসা। কিবলা পশ্চিম দিকে। কিবলা বা কাবা মক্কা নগরীতে। আর মক্কা নগরী এখান থেকে পশ্চিম দিকে। আচ্ছা, আমি অফিসারকে আপনার কথা জানাব। বলে সে দরজা বন্ধ করে চলে গেল। খাবারে মনোযোগ দিলেন আহমদ মুসা। সাদামাটা খাবার। রুটি, গরুর গোশত, সালাদ, স্যুপ আর মদ। দুবেলাই মদ ফেরত দিয়েছেন তিনি। তবুও আবার দিয়েছে। খাবার শুরু করেছেন আহমদ মুসা। এ সময় আবার দরজা খোলার শব্দ হল। দরজা খুলে ঢুকল নেভাল ড্রেস পরা একজন তরুণ অফিসার। ঘরে ঢুকেই জিজ্ঞাসা করল, আপনি কিছু জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ, বলল আহমদ মুসা। পশ্চিম কোন দিকে? কেন? আমি মুসলমান। কিবলামুখী হয়ে আমাদের নামায় পড়তে হয়, আপনি জানেন।
অফিসারের মুখে ঠোঁটের কোণায় একটু হাসি ফুটল যেন। সে হাসিটা অবজ্ঞার, না কৌতুকের বুঝা গেল না। বলল সে, আপনার শোবার খাটটা মোটামুটিভাবে ঘরের উত্তর দিকেই থাকবে। ধন্যবাদ, বললেন আহমদ মুসা। অফিসারটি ততক্ষণে ঘুরে দাঁড়িয়েছে। দরজা বন্ধ করে সে চলে গেল। খাবার পর আহমদ মুসা মুখ হাত ধুয়ে অজু করে এলেন। মিনিট দুয়েক খাটে বসে বিশ্রাম নেবার পর উঠে দাঁড়িয়ে খাবার ট্রলি ঘরের মাঝ বরাবর সরিয়ে নিলেন। বেশ অনেকখানি জায়গা বেরুল। তারপর খাটকে ডান হাতে আর দরজাকে বাঁ হাতে রেখে আহমদ মুসা নামায় দাঁড়ালেন। মেঝের কার্পেটটা নতুন এবং নরম। নামায় এতে হবে কিনা তাঁর জানা নেই। বিকল্প কোনো উপায় যখন নেই, তখন আল্লাহ রব্বুল আলামিন এ অবস্থাকে নিশ্চয় মঞ্জুর করবেন। নামায়ে দাঁড়াতে গিয়ে হাসি পেল তাঁর। আগের দুটো নামায়ে তাঁর দিক ঠিক হয়নি। দক্ষিণমুখী হয়ে নামায় পড়েছেন তিনি। জোহরের শেষ দুরাকাত সুন্নাত নামায় সবে দাঁড়িয়েছেন, কক্ষের দরজা ক্লিক করে খুলে গেল। মনে হল কে যেন কক্ষের মধ্যে এসে দাঁড়াল। আহমদ মুসা নামায় শেষ করলেন। তারপর মোনাজাত শেষ করে মুখ ফিরিয়ে দেখলেন সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে দেখছে আহমদ মুসার নামায়। আহমদ মুসা উঠে দাঁড়িয়ে শোবার বিছানার দিকে ফিরে যেতে যেতে বললেন, ধন্যবাদ আপনাকে, অফিসার পশ্চিম দিক চিনিয়ে দিয়ে গেছে। মনে হল কথাগুলো তার কানে গেল না। সে ট্রের কাছে সরে এল। বাসনকোসন গুছিয়ে নিতে নিতে বলল, আমার আব্বা গির্জায় যেতেন, বাইবেল ছিল আমাদের বাড়িতে। এখন নেই। না। কেন? প্রশ্নের উত্তর না দিয়ে সে বলল, আল্লাহ কি সত্যিই আছেন? সুপরিকল্পিত অপরূপ এই জগৎ কি সাক্ষ্য দেয় আল্লাহ নেই? পাল্টা প্রশ্ন করলেন আহমদ মুসা। কোন জবাব দিল না লোকটি। খাবার ট্রলি ঠেলে নিয়ে বেরিয়ে গেল সে ঘর থেকে। আহমদ মুসার কেন জানি মনে হল, বিশ্বাসের আগুন লোকটির মধ্য থেকে একেবারে নিভে যায়নি। কিন্তু কথা বলতে পারল না কেন? হঠাৎ তাঁর মনে হল, পাহারাদার টেলিভিশন ক্যামেরার সাথে শব্দগ্রাহক যন্ত্র অবশ্যই আছে। এই সাদামাটা কথাটা এতক্ষণ বুঝতে দেরি হওয়ায় নিজের ওপর খুব রাগ হল তার। বিছানায় গা এগিয়ে দিলেন আহমদ মুসা। জাহাজ চলছে। সেই একটা সূক্ষ্ম কাঁপুনি বালিশে স্পন্দন তুলছে। আহমদ মুসা হিসেব কষলেন, কম্পনের ঢেউটা পশ্চিম থেকে ছুটে আসা, এবং জাহাজের একটা পাশ যখন মোটামুটি উত্তর দিকেই থাকছে, তখন পশ্চিম দিকেই এগুচ্ছে। অর্থাৎ জাহাজ এগুচ্ছে ভারত মহাসাগরের দিকে। এখন এ কথা তাঁর কাছে পরিষ্কার যে, ফ্রের গোয়েন্দা সংস্থা রিও, কুক্ল্যাক্স ক্ল্যান এবং ফিলিপিন সরকারকে কাঁচকলা দেখিয়েছে। এমনকি হেলিকপ্টারে করে যারা তাঁকে নিয়ে এলো তারা নিশ্চয় তাঁর সাথে সাক্ষাৎ করার অনুমতি পায়নি। হাসি পেল আহমদ মুসার, চোরের ওপর বাটপারি করেছে কেজিবি। মালাক্কা প্রণালী পার হয়ে তীর বেগে এগিয়ে চলেছে কারকভ। কাগনোয়াভিচ তার চেয়ারে গা এলিয়ে চুরুট টানছে। সন্ধ্যার মধ্যে বোম্বে পৌঁছতে হবে। আরব সাগর সহ গোটা উত্তর পশ্চিম ভারত মহাসাগরে ফ্রো নৌবাহিনীর অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে। দক্ষিণ ইয়েমেন ও শকুত্রা দ্বীপ হাতছাড়া হবার পর মরিশাস ছিল তাদের শেষ অবলম্বন। মরিশাসে ভারতীয় প্রভাব ছিল তাদের স্বার্থের রক্ষাকবচ। কিন্তু মরিশাসের নতুন সরকার ফ্রো নৌবাহিনীকে শুধু বন্দর সুযোগ দিতেই অস্বীকার করেনি, সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছে। ফলে ভারত মহাসাগরের এই বিশাল এলাকায় এখন ফ্রো নৌবাহিনীর পা রাখার জায়গা নেই। শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, সোমালিয়া, আরব উপদ্বীপ এবং পাকিস্তান যে ব্যূহের সৃষ্টি করেছে তাতে ভারতের পশ্চিম উপকূল কার্যত অবরুদ্ধ। বোম্বাই উপকূলে আন্তর্জাতিক জলসীমায় অপরিচিত সব জাহাজের আনাগোনা বেড়ে গেছে। কারকভের ওপর দায়িত্ব পড়েছে এই গোটা ব্যাপারের ওপর নজর রাখার। কারকভের আণবিক চোখে ফাঁকি দেয়া কারো পক্ষ থেকে সম্ভব নয়।
কারকোভের ওপর অর্পিত আরেকটা দায়িত্ব হল শত্রু পক্ষ থেকে চুরি করা কোড মেসেজকে ডিকোড করা আর শত্রুর রেডিও অজালেস জ্যাম করে দেয়া। আরও একটা দায়িত্ব রয়েছে, সে কথা মনে হতেই এক ধরনের রহস্যময় হাসি ফুটে উঠল। কারকোভের এই শেষ মিশনটা হল মার্কিন এডমিরালের সাম্প্রতিক ভারত সফরের সময় ভারতীয় নৌবাহিনীর সাথে লেনদেনের কি চুক্তি হল তার ইতিবৃত্ত খুঁজে বের করা। মর্কিনীদের সাথে মধুচন্দ্রিমার যে গোপন খায়েশ ভারত সরকারের কারো কারো মনে জেগেছে তাকে রোধ করার দায়িত্ব পড়েছে কারকোভের ওপর। এ ব্যাপারে কারকোভ এক্সপার্ট। মার্কিন কোডে ভুয়া তথ্য রিলে করে সেই তথ্য ডিকোড করে ভারতকে বুঝাতে হবে যে ভারতকে বোকা সাজিয়ে রেখে পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কাকে দিয়ে ভারতের ওপর ঝাঁপিয়ে পড়ার সব প্রস্তুতি পশ্চিমীরা সম্পন্ন করেছে। তারপর দেখা যাবে ভারত পাকা ফলের মতোই ফের হাতে ধরা দিচ্ছে। পাশের কমিউনিকেশন রেডিও থেকে ভেসে আসা একটা মিষ্টি শব্দ কাগনোয়াভিচের ভাবতন্ময়তা ছিঁড়ে দিল। চুরুটটি তাড়াতাড়ি অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে রেডিওর রিসিভারটি তুলে নীল হাতে। টেলিফোনের মতোই এ দিয়ে কথা বলা যায়, শোনা যায়। রিসিভারটি কানে লাগিয়ে কাগনোয়াভিচ বলল, কারকোভ থেকে কাগনোয়াভিচ, সকাল 10টা। ডাইনে আন্দামান। ওপর থেকে কথা ভেসে এলো, টিকে গ্রিসিন নাম্বার -3। তাশখন্দের কোড নামটি কে? আর গ্রিসিন নাম্বার -3 ওখানকার প্রিয় চিফ। আমি শুনতে পাচ্ছি, বলুন, বলল কাগনোভিচ। আমরা আহমদ মুসাকে কিডন্যাপ করেছি, নতুন মিন্দানাও সরকার এ অভিযোগ করেছে। এশিয়া আফ্রিকার গোটা মুসলিম বেল্টে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুতরাং আহমদ মুসা এখানে ফ্রোপের হাতে না পৌঁছা পর্যন্ত ঝুঁকি আছে। ভারতেও ওদের শক্তি অনেক। সুতরাং বোম্বাই বন্দরে আহমদ মুসাকে খোলাখুলিভাবে নামানো চলবে না। একটু থামল গ্রিসিন। কাগনোয়াভিচ বলল, তাহলে আমাদের প্রতি কি নির্দেশ? বলছি, গ্রিসিন বলল। তারপর ঢোক গিলে আবার শুরু করল, বোম্বাইতে তোমরা পৌঁছবে 7টার দিকে। আমরা আমাদের বোম্বাই কনসুলেটকে বলে দিয়েছে, কারকোভ বন্দরে পৌঁছার সঙ্গে সঙ্গেই একটা বিশেষ কফিন শিপে পৌঁছবে। রাত 9টায় অ্যারোফ্লোটের বিমান বোম্বাই থেকে ছাড়বে। সুতরাং তার আগেই যেন আহমদ মুসাকে বিমানে পৌঁছানো হয়। এই নির্দেশ আমরা কনসুলেটকেও দিয়েছি। আমাদের একজন অফিসারের লাশ অ্যারোফ্লোটে করে তাশখন্দে পাঠানো হচ্ছে, এ খবর আমাদের কনসুলেট পোর্ট অথরিটি ও প্রশাসনকে যথাংশে জানিয়ে রাখবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল গ্রিসিন। আর কিছু নির্দেশ, কমরেড? বলল কাগনোয়াভিচ। না, আর সব তো তুমি জানি। কোন পরিস্থিতি যাতে আহমদ মুসাকে এখানে ফ্রোপ-এর হাতে পাঠানোর পথে বাধা হতে না পারে, সে নির্দেশ আমরা আমাদের কনসুলেটকে দিয়েছি। ভারতের গোয়েন্দা সংস্থা ওর সব রকম সাহায্য দেবে। ওপার থেকে কথা থেমে গেল। সঙ্গে সঙ্গে কট করে একটা শব্দ হল। সাথে সাথে নিভে গেল লাল সংকেতটাও। অথই সাগরের নীল পানি কেটে এগিয়ে চলেছে কারকোভ তীরের ফলার মত। নীলের শান্ত বুকটি দুভাগ হয়ে দুদিকে ভেঙে পড়ছে। এক বিরামহীন শব্দ সেখানে। নীলের বুকে বুদ্ধদের সফেদ শাড়ি দ্রুত সরে যাচ্ছে পেছনে, তারপর আবার এক হয়ে যাচ্ছে নীলের সাথে। বৃদ্ধ দিমিত্রি তন্ময় হয়ে গিয়েছিল সেদিকে তাকিয়ে। সূর্য তখন 20 ডিগ্রি কোণে ঢলে পড়েছে ভারত মহাসাগরের ওপর। সরল রেখার মতো সূর্যের রক্তিম শলাকা এসে চোখে লাগছে। মাথা ঘুরিয়ে একবার ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়াল সে। টেবিল থেকে কলমটি নিয়ে পকেটে পুরে বেরিয়ে এলো কেবিন থেকে। নাস্তার ট্রলিটি ঠেলে আহমদ মুসার কেবিনে পৌঁছল দিমিত্রি। তাকে প্রবেশ করতে দেখে আহমদ মুসা উঠে বসলেন। ট্রলিটি ঠেলে আহমদ মুসার একদম সামনে এনে রাখা হল সেই একই নাস্তা। 2 স্লাইস রুটি, 1 খণ্ড মাখন, কফি। রুটির প্লেটটি সামনে টানতে গিয়ে মনে হল তার নিচে ভাঁজ করা 1 খণ্ড কাগজ। চট করে তাকালেন আহমদ মুসা বৃদ্ধের দিকে।
বৃদ্ধ চোখ নামিয়ে নিল। বৃদ্ধ বেরিয়ে গেল ঘর থেকে। আহমদ মুসা খেতে বসলেন। বাঁ হাতে প্লেট ধরে ডান হাতে খাচ্ছেন, এমন একটা ভাব দেখিয়ে সন্তর্পণে প্লেটের নিচ থেকে ভাঁজ করা কাগজটি মুঠোয় পুরলেন। খাওয়া শেষ করে শুয়ে পড়েছেন আহমদ মুসা। বৃদ্ধ দিমিত্রি ট্রলি নেবার জন্য এল। প্লেট পিরিচ গুছাতে গিয়ে প্লেটের তলা শূন্য দেখে বৃদ্ধের চোখ উজ্জ্বল দেখাল বলে আহমদ মুসার মনে হল। ট্রলি নিয়ে বেরিয়ে গেল দিমিত্রি। ক্লিক করে দরজা বন্ধ হয়ে গেল। আহমদ মুসা বসেই কাগজটির ভাঁজ খুললেন, কিন্তু খুলেই চমকে উঠে হাতের মুঠোতে তা দলা পাকিয়ে ফেললেন। ঘরে টেলিভিশন ক্যামেরার চোখ খোলা আছে তা ভুলেই গিয়েছিলেন আহমদ মুসা। উঠে তিনি বাথরুমে গেলেন। বাথরুমের দরজা বন্ধ করে চারদিকে ভালো করে নজর বুলিয়ে দেখলেন, না এমন কোন জায়গায় নেই যেখানে টেলিভিশন ক্যামেরার গোপন চোখ সেট করা যেতে পারে। একটা বাথটাব, একটা মুখ ধোয়ার বেসিন এবং একটা পায়খানার বেসিন ছাড়া আর কিছুই নেই। আহমদ মুসা বাথটাবের ওপর বসে দলা পাকানো কাগজটির ভাঁজ খুললেন। একটি চিঠি। পড়লেন তিনি, সেদিন আপনার জিজ্ঞাসার জবাব দেইনি, কারণ টেলিভিশন ক্যামেরা ও সাউন্ড রেকর্ডারের কাছে ঘরের কিছুই গোপন থাকে না, আপনার মতো বুদ্ধিমান লোক তা জানেন। আজ থেকে 10 ডিভিশন 20 বছর আগে হলে আপনার প্রশ্নের উত্তরে না বলতাম, কিন্তু আজ বয়স বাড়ার সাথে সাথে এক অসহনীয় শূন্যতা ও হতাশা অনুভব করছি একজন সক্রিয় স্রষ্টার অস্তিত্ব ছাড়া এর কোনো পোষণ নেই। আজ রাত 9টায় বোম্বাই থেকে অ্যারোফ্লোট বিমানে করে আপনাকে তাশখণ্ডে পাঠানো হচ্ছে। কোথাও পাঠাবার কোন মেসেজ থাকলে তা খাবার প্লেটের নিচে রাখবেন। এক ধরনের টিস্যু পেপারে চিঠিটি লেখা। চিঠি পড়ে মুখ ধোয়ার বেসিনে তা ফেলে দিয়ে পানির টেপ খুলে দিলেন। অজু করে নিলেন আহমদ মুসা। অল্পক্ষণ পরেই কাগজের কোনো অস্তিত্ব বেসিনে আর থাকল না। তোয়ালে দিয়ে মুখ হাত মুছে বেরিয়ে এলেন তিনি। বৃদ্ধ দিমিত্রির চিঠি নতুন দিগন্ত খুলে দিল আহমদ মুসার সামনে। তিনি তাহলে তাশখণ্ড যাচ্ছেন? অজান্তেই যেন এক শিহরণ জাগল তাঁর মনে। মাতৃভূমি সিনকিয়ানকে কতদিন দেখেনি। গোটা মধ্য এশিয়ায় তো তুর্কিস্তান তাঁর মাতৃভূমি। বিধ্বস্ত একটা জাতির আবাসভূমি মধ্য এশিয়া। নিপিডেনের কত ঝড়, কত সাইক্লোন বয়ে গেছে সেখানে। মনটা তাঁর অধীরে হয়ে উঠল। আমুদরিয়া, শিরদুরিয়ার দেশ, দুর্লঙ্ঘ পাহাড়, দুর্গম মরুভূমি আর সোনাফলা উপত্যকার দেশ, দুর্ভাগা উজবেক, তাজিক, তাতার, কিরগিজ ও কাজাকদের দেশ মধ্য এশিয়ার এক দুর্নিবার আকর্ষণ তাঁকে টানছে। হাসান তারিকের কথাও তাঁর মনে পড়ল। তাকে কোথায় রেখেছে? যেখানেই রাখুক, সে বেঁচে থাকলেই হয়। মাগরিবের নামায়ের বোধহয় কিঞ্চিত দেরি আছে। বিছানায় গা এলিয়ে দিলেন আহমদ মুসা। চোখ দুটো বন্ধ করলেন। মনের পর্দায় তাঁর ভেসে উঠল হিন্দুকুশ আর তিয়েনশান পর্বতমালার শেষহীন সারি। তার দুপাশে অসংখ্য মুসলিম জনপদ। যেন সব আপনজনদের তিনি দেখতে পাচ্ছেন। চোখের কোণ দুটি তাঁর ভারী হয়ে উঠল। তিনি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়াহ আদায় করলেন তাঁকে এই সুযোগ দিয়ে দয়া করার জন্য। আল্লাহ যেন তাঁর প্রতিটি মুহূর্ত এই ময়লুম মুসলমানদের কাজে লাগান, এই প্রার্থনা করলেন। বৃদ্ধ দিমিত্রির কথা তাঁর মনে পড়ল। হাসি পেল একটু। মেসেজ লিখবে কিভাবে? কালিকলম কোথায়? ভাবল আহমদ মুসা। বৃদ্ধকে বলে দেবেন সুযোগ পেলে তাঁর খবরটা মিন্দানাও অথবা ফিলিস্তিন সরকারকে সে যেন জানিয়ে দেয়। বোম্বাইয়ের মুসলিম ওয়ার্ল্ড লীগ অফিসে জানালেও চলবে। মনে হল ঘরের আলোটা আগের চেয়ে অনেক উজ্জ্বল। সূর্য কি তাহলে ডুবল? মাগরিব নামায়ের জন্য উঠে বসলেন আহমদ মুসা। নামায় পড়ে উঠে দেখলেন মেঝেতে কার্পেটের ওপর তার নিজের জামাকাপড় পড়ে আছে। ধুলে পরিষ্কার করা। কে
কখন রেখে গেছে খেয়াল করেনি আহমদ মুসা।